হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। খুব মানে বাজে অবস্থা, অ্যাটেন্ডেন্সের খুব বাজে অবস্থা। এখনো পরীক্ষা দেরি আছে, বা এখনো 25শে ডিসেম্বর রেস হয়তো কাটেনি অনেকের মধ্যে। যাই হোক, ঠিক আছে। তো আজকে আমরা আরেকটা একটা নোন টপিক আমরা পড়ছি আজকে, যেটা তোমাদের বিটেকের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো বিশেষ করে এই টপিকটা পড়তে গেলে আমাদের সি প্রোগ্রামিং এর একটু নলেজ দরকার। সবাই আমরা সি প্রোগ্রামিং পড়ে এসেছি, তো সেই রেসপেক্টে আমি টপিকটা স্টার্ট করছি। আমি ধরেই নিচ্ছি তোমরা সি এর রিকারশন তোমরা জানো, বা সি এর ফাংশনের কনসেপ্ট সবার মধ্যেই আছে। তো সি এর ফাংশন কনসেপ্ট থাকলে আমাদের রিকারশন বুঝতে কোনো সমস্যা হবে না। তো আজকের টপিকের মধ্যে আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে যে রিকারশন বা রিকার্সিভ প্রসিডিওর বলতে কি বোঝায়। মানে যদিও রিকারশন আর রিকার্সিভ প্রসিডিওর কিন্তু সেম কনসেপ্ট না। তো রিকারশনের কনসেপ্ট আমরা দেখবো আজকে। আমরা রিকার্সিভ প্রসিডিওর বলতে কি বোঝায় সেটা আমরা দেখবো। তার সাথে ডিফারেন্ট যে টাইপের রিকারশন পসিবল, সেই ডিফারেন্ট টাইপের রিকারশনের কনসেপ্ট আমরা দেখবো। আর কিছু প্রবলেম, পপুলার কিছু প্রবলেমসকে আমরা রিকারশন দিয়ে আমরা সলভ করব, কারণ অনেক প্রবলেমই রিকারশন দিয়ে সলভ করলে আমাদের প্রবলেমটাকে আমরা খুব ইজি ওয়েতে আমরা সলভ করতে পারি, যেখানে আমাদের মানে অনেক লাইন্স লিখে আমাকে কোডটা লিখতে হয় না, বা আমাকে ইমপ্লিমেন্টেশনটা অনেকটা সহজ হয়ে যায়। যদিও রিকারশন কনসেপ্ট ব্যবহার করে যখন কোনো প্রবলেমকে আমরা ডিসকাস করি বা আমরা যখন ইমপ্লিমেন্ট করি, তখন সেক্ষেত্রে আমার লজিকটা হয়তো একটু কমপ্লেক্স হয়, কিন্তু আমরা আমাকে হয়তো লেন্দি কোড থেকে আমরা কিছুটা অ্যাভয়েড করতে পারি যদি আমরা রিকারশন ব্যবহার করি। তো সেটা আমরা রিকারশনের অ্যাডভান্টেজ বা তার ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমরা যাব। তো সেখানে কি রিকারশনের কি অ্যাডভান্টেজ বা তার কি ডিসঅ্যাডভান্টেজ সেটা আমরা পড়বো। আর পপুলার কিছু রিকারসিভ সলিউশনস প্রবলেমের, তো তার মধ্যে যেমন আমরা সবাই হয়তো আমরা পড়ে এসেছি ফ্যাক্টোরিয়াল প্রবলেম বা ফিবোনাকি সিরিজ প্রবলেম, বা একটা পার্টিকুলার কোনো নাম্বারের পাওয়ার বা জিসিডি অফ টু নাম্বারস। এগুলো তো অবশ্যই পপুলার প্রবলেম, যেগুলোকে আমরা রিকারশন দিয়ে আমরা খুব সহজে সলভ করতে পারি। অ্যাকচুয়ালি রিকারশন আসার পর আমাদের লুপের কনসেপ্টটা বা আমরা লুপের কনসেপ্টটাকে পুরোপুরি রিপ্লেস করতে পারি রিকারশন দিয়ে। কারণ আমরা সবাই জানি যে ফ্যাক্টোরিয়ালে প্রোগ্রাম করতে গেলে আমাদেরকে লুপ ব্যবহার করতে হয়, বা ফিবোনাকি সিরিজ যদি আমরা সলভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে লুপ ব্যবহার করতে হয়। কিন্তু আমরা যখন রিকারশনে যখন কনসেপ্ট ব্যবহার করব, সেখানে কিন্তু আমরা মানে ইটারেশনের পার্টটা কিন্তু পুরোপুরি আমরা রিপ্লেস করে ফেলতে পারবো রিকারশন দিয়ে। ওকে, সো যাই হোক, সেই কনসেপ্টগুলো আমরা দেখবো। আর তার সাথে আমরা আরো যে দুটো পপুলার যে দুটো রিকারশনের দুটো এক্সাম্পল বলতে পারি, একটা হচ্ছে টাওয়ার অফ হ্যানুই একটা প্রবলেমস। ওকে, তো টাওয়ার অফ হ্যানুই তোমাদের বিটেকের জন্য খুব ইম্পর্টেন্ট, টাওয়ার অফ হ্যানুই। তো আমি টাওয়ার অফ হ্যানুই অলরেডি তোমাদেরকে রেকর্ডেড ক্লাস আমি প্রোভাইড করেছি, তোমাদের ক্লাসরুমে দেখবে আছে। আর তার সাথে আমরা আরেকটা ফাংশনের কনসেপ্ট এখানে, বা আরেকটা পপুলার প্রবলেমের কথা এখানে পড়বো, বা ফাংশনের কথাই পড়বো, সেটা হচ্ছে অ্যাকারম্যান ফাংশন। ওকে, সো এই ওভারঅল কন্টেন্টটা হচ্ছে আজকের আমাদের এই কন্টেন্ট গুলো আমরা স্টাডি করবো। যদি আমি টাওয়ার অফ হ্যানুই যদি আমি কভার করতে আজকে ক্লাসে না পারি, তোমরা আমার টাওয়ার অফ হ্যানুই এর একটু লেকচারসটা একটু সবাই দেখে নেবে, তাহলে কিন্তু রিকারশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর ফাইনালি আমরা কনক্লুড করব যে রিকারশন ভার্সেস ইটারেশন। ওকে, তো রিকারশনের সাথে ইটারেশনের কি ডিফারেন্স, এটা দিয়ে আমরা লাস্টে আমরা কনক্লুড করব। তো আজকে এটা হচ্ছে আমাদের মানে কন্টেন্ট যেগুলো আমরা ডিসকাশন করতে যাব। সো আমি কিছুটা পার্ট, আমি যদি প্র্যাকটিক্যাল পসিবল হয় আমি প্র্যাকটিক্যাল করেও আমি দেখবো আজকে রিকারশনের কিছু কিছু পার্ট। তো আমি ধরে নিচ্ছি তোমরা ফাংশনের কনসেপ্ট তোমরা সবাই জানো, সি এর ফাংশনের কনসেপ্ট, বা সি এর ফাংশনের কনসেপ্ট জানলে সি প্লাস প্লাস এর ফাংশন কনসেপ্ট সেই একই, বা জাভার ফাংশনের কনসেপ্ট একই, শুধুমাত্র আমাদের কোড মানে আমাদের সিনট্যাক্সটা ডিফারেন্ট, কিন্তু কনসেপ্ট কিন্তু সেম। ওকে, চলো আমরা ফার্স্টে রিকারশনের আমরা ইন্ট্রোডাকশন দিয়ে আমরা শুরু করছি। ওকে, তো ফাংশনের কনসেপ্ট দিয়ে আমরা রিকারশনকে ইমপ্লিমেন্ট করব, কিন্তু সেখানে যদি ফাংশনের কনসেপ্ট হয়তো আমি চেষ্টা করব যে আরেকবার করে সেগুলোকে রিক্যাপ করিয়ে দেওয়া, যে জায়গাগুলো তোমাদের রিক্যাপ করানো দরকার সেটা আমি রিক্যাপ করাবো। আর রিকারশন দিয়ে যে কোনো কমপ্লেক্স টাইপের প্রবলেমকে আমরা সলভ করতে পারি। আমরা ডেটা স্ট্রাকচারে ডিফারেন্ট প্রবলেম আমরা পড়েছি, যেমন আমরা ট্রাভার্সাল পড়েছি, ট্রি ট্রাভার্সাল, যেখানে আমরা ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার ট্রাভার্সাল পড়েছি। তো এই ধরনের প্রবলেমগুলোকে মানে সাচ টাইপ অফ প্রবলেম ক্যান ইজিলি বি সলভড বাই রিকারশন।
ওকে, আবার ধরে নাও হয়তো আমরা ডিএফএস বিএফএস পড়েছি গ্রাফে। তো গ্রাফের ম্যাক্সিমাম প্রবলেম বা ট্রির ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু সলভ করতে আমরা রিকার্শন ব্যবহার করি। ওকে, সো দ্যাট ইজ অ্যাপ্লিকেশন অফ রিকার্শন। আমরা আসবো সেই কনসেপ্ট। তো ফার্স্টই দেখে নেওয়া যাক যে রিকার্শন কনসেপ্টে যাওয়ার আগে আমাদের প্রথম দরকার যেটাকে জানা, সেটা হচ্ছে রিকার্সিভ ফাংশন। তারপরে আমরা রিকার্শনের কনসেপ্টে আমরা যাব। তো ফার্স্ট আমরা দেখবো যে রিকার্সিভ ফাংশন বলতে কি বোঝায়। ওকে, হোয়াট ইজ রিকার্সিভ ফাংশন। তো আমি সিতেই ডেটা স্ট্রাকচার ইমপ্লিমেন্টেশনটা আমরা সি দিয়ে বেসিক্যালি করি, বা সি প্লাস প্লাস দিয়েও করি, অনেক সময় পাইথন দিয়েও করি, আবার হয়তো জাভা দিয়েও করা যায়। তো আমি এখানে একটা সিম্পল একটা ফাংশনকে ডিফাইন করছি। সাপোজ ধরে নাও আমার ফাংশনটার নামটা দিলাম এম। এম একটা ফাংশন। ওকে, আমি তার রিটার্ন টাইপ রেখেছি ভয়েড। এম একটা ফাংশন যার কোনো প্যারামিটার নেই, আমার প্যারামিটারটাও কিন্তু ভয়েড। আমি যদি কিছু লিখিনি উইদিন ফার্স্ট ব্র্যাকেট, আমি জাস্ট ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়েছি। এবার এই ফাংশনের মধ্যে আমার কিছু কোড আছে। এবার সেই ফাংশনের মধ্যে আমি একটা ফাংশনকে কল করছি, যে ফাংশনটার নাম হচ্ছে আবার এম। তাহলে এম ফাংশনের মধ্যে আমি এম ফাংশনকে যখন ডিফাইন করছি, তখন এম ফাংশনটাকে ডিফাইন করার সময় আমি যে ফাংশনটাকে কল করেছি সেটা হচ্ছে আবার সেই ফাংশনটাই, এম ফাংশনকে আমি আবার কল করেছি। তাহলে এখান থেকে আমরা স্পষ্টত বুঝতে পারছি, তার মানে এখানে এম ফাংশন সে কিন্তু কল করছে নিজেকে। তাহলে এখানে আ ফাংশন কল ইটসেলফ বলতে পারি আমরা, এম ফাংশন কল করছে এম ফাংশনকে। এবার এই কলটা, এই যে কল করেছে, এই কলটা কিন্তু আবার দুরকম ভাবে হতে পারে। আইদার ডিরেক্টলি কল হতে পারে, আবার অথবা ইনডাইরেক্টলি কল হতে পারে। তো আমরা ইনডাইরেক্ট কল কিভাবে হয় বা ডিরেক্ট কল, এটা কিন্তু ডিরেক্ট কল। তো আমরা কিন্তু এই ডিরেক্টলি কল বা ইনডাইরেক্টলি কলটা কিন্তু আমরা দেখবো, বা ইনডাইরেক্টলি কলের কনসেপ্ট আমরা দেখবো। তখন সেই টাইপের রিকার্শনকে বলা হবে যে ডিরেক্ট রিকার্শন বা ইনডাইরেক্ট রিকার্শন। তাহলে আমার এখানে প্লেন হচ্ছে আমার এম ফাংশন কল করেছে এম ফাংশনকে। তাহলে যখন একটা ফাংশন সে নিজেকে কল করে, সেটা ডিরেক্টলি হতে পারে, সেটা ইনডাইরেক্টলি হতে পারে, তখন সেই ফাংশনটাকে বলা হয় রিকার্সিভ ফাংশন। তখন সেই ফাংশনটাকে বলা হয় রিকার্সিভ ফাংশন। আর যে প্রসেসটার থ্রু দিয়ে বা যে প্রসেসটাকে ফলো করে একটা ফাংশন নিজেকে কল করতে পারে, সেই প্রসেসটাকে বলা হয় রিকার্শন। ওকে, তাহলে আমরা বলতে পারি যে রিকার্শন ইজ দ্য প্রসেস in which a function calls itself directly or indirectly is called recursion. Okay, and the corresponding function is called as recursive function. Okay, তো আমরা এই রিকার্সিভ ফাংশনের কনসেপ্ট ব্যবহার করে, বা আমরা ডিফারেন্ট রিকার্সিভ অ্যালগরিদম ব্যবহার করে আমরা সার্টেন প্রবলেম উই ক্যান সলভ কোয়াইট ইজিলি। সেটা হতে পারে আমার such type of problems are tower of Hanoi problem, such type of problems are in order, pre-order, post-order, tree traversal problem, and also be the DFS and BFS of graph traversal problem. Okay, so that is the basic concept of recursive function and recursion. এবার recursion বলছে যে আমার প্রসেসটা ফলো করছে রিকার্সিভ ফাংশন দিয়ে, সেই ফাংশনটা নিজেকে কল করছে। এবার তাহলে তার প্রসেসটা কি? রিকার্শন বলছে যে আমি যখন কোনো ফাংশনকে দিয়ে সেম ফাংশনকে কল করাবো, তখন কিন্তু সেই ফাংশনটা ইনফাইনাইট নাম্বার অফ টাইমস কিন্তু কল করতে পারবে না। সাপোজ ধরে নেওয়া যাক, ধরুন আমার একটা ফাংশন আছে, ধরুন ভয়েড মেন ফাংশন আমরা সবাই জানি, পপুলার একটা ফাংশন, যেখান থেকে আমাদের সি প্রোগ্রামের এক্সিকিউশন স্টার্ট হয়। মেন ফাংশনের মধ্যে ধরুন আমার একটা প্রিন্টএফ একটা মেসেজ আছে। তারপর ধরুন হয়তো একটা মেসেজকে আমি ডিসপ্লে করেছি বাই ইউজিং প্রিন্টএফ স্টেটমেন্ট। আমি ধরুন একটা মেসেজকে ডিসপ্লে করেছি হয়তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, সিএসসি একটা মেসেজকে আমি এখানে ডিসপ্লে করেছি। এবার এই মেন ফাংশনের মধ্যে আমি আবার মেন ফাংশনকে আমি আবার কল করছি। দেখো কল করেছি মেন ওপেনিং ক্লোজিং, এটা ফাংশন কল সিম্বল, সেমিকোলন দিয়ে আমি কল করেছি, দেন আমরা মেন ফাংশনটাকে শেষ করেছি। তাহলে এখানে তো আমাদের বাই দ্য ডেফিনেশন অফ রিকার্সিভ ফাংশন আমরা বলতে পারি যে স্যার তার মানে এখানে মেনটাও একটা রিকার্সিভ ফাংশন, কারণ মেন তো নিজেকে কল করছে। মেন ফাংশন তার মধ্যেই সে মেনকে কল করছে। তাহলে একটা ফাংশন কল ইট বাই ইটসেলফ বা কল বাই ইটসেলফ। কিন্তু রিকার্শন বলছে যেটা রিকার্সিভ ফাংশন হয়তো বলতে পারো, কিন্তু এটা কিন্তু রিকার্শন নয়।
কারণ রিকার্শন যদি হয় তাহলে কিন্তু আমার দেখো এই কোডটাকে যদি আমরা রান করি সি এর কোনো কম্পাইলার দিয়ে, তাহলে এই কোডটা কিন্তু আমাকে আউটপুট দেবে সিএসি, আউটপুট দেবে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ টাইমস। কারণ দেখো ফার্স্ট আমার প্রোগ্রাম এক্সিকিউশন দেখো স্টার্ট হচ্ছে ভয়েড মেন থেকে, তারপরে গেল প্রিন্টএফ সিএসি, আমাকে সিএসি দেখালো আউটপুট স্ক্রিনে, দেন দেখো আবার ফাংশন কল, তাহলে কিন্তু কন্ট্রোলটা কিন্তু আবার ব্যাক করে ফিরে আসবে আবার মেন ফাংশনে এসে আবার প্রিন্টএফ সিএসি। তাহলে এই সিএসি মেসেজটা তোমার কিন্তু মাল্টিপল টাইমস বা ইনফাইনাইট নাম্বার অফ টাইমস কিন্তু তোমার সিএসি মেসেজটা তোমাকে ডিসপ্লে করবে। এটা কিন্তু রিকার্শন নয়। তাহলে রিকার্শন হওয়ার জন্য আমি ফাংশনকে কল করতে পারে। রিকার্শন বলছে যে না রিকার্সিভ ফাংশন সে সেম ফাংশনকে কল করতে পারে, হ্যাঁ তার একটা লিমিট থাকবে, সেটা হতে পারে 100 বার, সেটা হতে পারে 500 বার বা 1000 বা 2000, একটা ফাইনাইট নাম্বার থাকবে। কিন্তু সেই নাম্বার অফ কলটা যেন কোনো সময় যেন ইনফাইনাইট নাম্বার অফ টাইমস যেন না হয়। যদি ইনফাইনাইট নাম্বার অফ টাইমস যদি কোনো একটা রিকার্সিভ ফাংশন যদি একটা সেম ফাংশন যদি তোমার কল করে, সেটা কিন্তু রিকার্শন নয়। তাহলে রিকার্শন হওয়ার জন্য আমার যেটা ফার্স্ট যে দুটো প্রপার্টিজকে আমাকে হোল্ড করতে হয় তবেই আমি তাকে রিকার্শন বলতে পারবো। তো সেই দুটো প্রপার্টিজ এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে প্রপার্টিজটা সেটা হচ্ছে দেয়ার মাস্ট বি সাম বেস কন্ডিশনস অর সাম বেস ক্রাইটেরিয়া। ওকে, তাহলে দেয়ার মাস্ট বি সার্টেন ক্রাইটেরিয়া কল্ড অ্যাজ বেস ক্রাইটেরিয়া। তাহলে সেই বেস ক্রাইটেরিয়াটাই হচ্ছে যে আমরা একটা রিকার্সিভ ফাংশন, সেই ফাংশন সে নিজেকে কতবার কল করবে। আমার কিন্তু এখানে যদি একটা কন্ডিশনস থাকতো ইফ স্টেটমেন্টের হেল্প নিয়ে, যে ইফ i লেস দ্যান ইকুয়ালস টু 5 প্রিন্টএফ সিএসি মেনকে আবার ধরো কল করেছে, আর ধরো i++ করা আছে, তাহলে কি হতো না, তাহলে কিন্তু আমার এই ফাংশনটা আমি কিন্তু বলতে পারতাম যে কতবার কল হচ্ছে, 5 বার 10 বার 50 বার হতেই পারে। তাহলে দেয়ার মাস্ট বি সাম বেস ক্রাইটেরিয়া, আর এই বেস ক্রাইটেরিয়া কিন্তু থাকতেই হবে, তবে কিন্তু একটা ফাংশনকে আমরা বা কোনো একটা প্রসিডিওরকে আমরা কিন্তু বলতে পারবো সেটা হচ্ছে রিকার্সিভ ফাংশন। আর প্রত্যেকটা সময় আমার প্রসিডিওর গুলো বা আমার ফাংশন গুলো তারা কিন্তু নিজেকে কল করবে, সেটা ডিরেক্টলি হতে পারে বা সেটা ইনডাইরেক্টলি হতে পারে। আর সেই কলটা যেন অবশ্যই ক্লোজার হয় আমার বেস ক্রাইটেরিয়ার সাথে। ওকে, ধরুন আমি হয়তো একটা কন্ডিশনস দিয়েছি যে ইফ i লেস দেন অর ইকুয়ালস টু 10 ফর এক্সাম্পল দিয়ে, হয়তো তার মধ্যে আমি কল করেছি যে মেনকে আমি কল করেছি, এবার ধরুন হয়তো আইটাকে আমি কি করছি প্লাস করছি। ওকে, বা ধরো একটা লুপ দেওয়া আছে, লুপের মধ্যে আমি ধরুন মেনকে কল করছি, যে লুপটা আমার 10 বার ঘুরবে, আমার মেনটা 10 বার কল হবে। তো সেটাকে আমি বলছি বেস ক্রাইটেরিয়া, আমার একটা কন্ডিশনস থাকতে হবে, দ্যাট ইজ আ বেস ক্রাইটেরিয়া। তাহলে আমার রিকার্শন হওয়ার জন্য তোমার দুটো কন্ডিশনস আছে। প্রথম কন্ডিশনসটা হচ্ছে যে দেয়ার মাস্ট বি সাম বেস ক্রাইটেরিয়া বাই হুইচ আ ফাংশন কল ইটসেলফ, আর সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, আর সেকেন্ডটা হচ্ছে যে এখানে প্রসিডিওর বা ফাংশনস গুলো তারা কিন্তু মানে ডাজ কল ইটসেলফ আইদার ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি। ওকে, তাহলে এই দুটো প্রপার্টি যদি কোনো ফাংশন মেনে চলে তখন সেই ফাংশনটাকে আমরা বলতে পারবো রিকার্সিভ প্রসিডিওর বা রিকার্সিভ ফাংশন। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেন কনসেপ্ট, রিকার্শনের কিন্তু বেসিক কনসেপ্ট। ওকে, এবার এই রিকার্শন যে প্রপার্টিজ গুলো আমরা দেখলাম বা রিকার্শনের যে কনসেপ্ট দেখলাম, এই রিকার্শনের কনসেপ্ট দিয়ে আমরা ডিফারেন্ট টাইপের প্রবলেমকে আমরা সলভ করতে পারি। ওকে, তো সেই প্রবলেমে আমরা যাব, আমরা ফ্যাক্টোরিয়াল প্রবলেম দেখবো, আমরা ফিবোনাকি সিরিজ প্রবলেম দেখবো, আমরা অ্যাকনমেন্ট ফাংশনস দেখবো। ওকে, আমরা পারলে যদি আমরা পসিবল হয় জিসিডি অফ টু নাম্বারস আমরা সলভ করব বাই ইউজিং রিকার্সন। ওকে, তো এবার চলে যাই যে আমাদের রিকার্শনের দরকার কেন। আমাদের তো লুপ ছিল অ্যাভেলেবেল আমাদের কাছে, তো আমাদের রিকার্শনে কেন দরকার, তো নিড অফ রিকার্শন। তো হোয়াট আর দ্য নিড অফ রিকার্শন, রিকার্শনের দরকার কেন। ওকে, তো সেই নিডটা আমরা একটু ক্লারিফাই করবো যে হোয়াট আর দ্য নিড অফ রিকার্শন। দেখো, রিকার্শন হচ্ছে একটা মানে কি বলবো, একটা অ্যামেজিং একটা টেকনিক যার হেল্প নিয়ে আমরা আমাদের সোর্স কোডের সাইজটাকে আমরা বা লেন্থটাকে আমরা কিন্তু রিডিউস করতে পারি। কারণ রিকার্শন দিয়ে কোনো একটা প্রবলেমকে যখন তুমি সলভ করবে তখন তুমি দেখবে সেই প্রবলেমটাকে যদি তুমি লুপ ইউজ করে সলভ করো বা বাই ইউজিং দ্য টেকনিক অফ ইটারেশন যদি তুমি সলভ করো, তার জন্য নাম্বার অফ লাইন বা তার যে লেন্থ অফ কোড, তার থেকে কিন্তু আমার রিকার্শন দিয়ে তুমি যখন সেম প্রবলেমে যখন তুমি সলভ করেছো তার কিন্তু লেন্থ অফ কোডটা কিন্তু অনেকটা ছোট হবে বা রিডিউস হয়ে যাবে। ওকে, তাহলে নাম্বার 1 হচ্ছে যে আমরা রিকার্শন যদি ব্যবহার করি, রিকার্শন ব্যবহার করে কিন্তু আমরা কোডের লেন্থটাকে আমরা রিডিউস করতে পারি। তো রিডিউস দ্য লেন্থ অফ দ্য কোড,
আমার কোডের লেন্থটাকে আমরা রিডিউস করতে পারি, লেন্থ অফ দ্য কোড। ওকে, নাম্বার 1 রিজন যার জন্য আমি রিকারশন ব্যবহার করব। নাম্বার 2 হচ্ছে যে রিকারশন হয়তো বুঝতে একটু কঠিন, কিন্তু লেখাটা কিন্তু খুব একটা কঠিন নয়। যদি তুমি বুঝে যাও রিকারশনের কনসেপ্ট, তাহলে এটা কিন্তু মেক ইট ইজিয়ার টু রিড অ্যান্ড রাইট। ওকে, আমি ওই পয়েন্টটাকে তোমার জাস্ট আমি এখানে মেনশন করছি যে মেক ইট ইজিয়ার টু রিড অ্যান্ড রাইট, ইজিয়ার টু রিড অ্যান্ড রাইট। ওকে, ইজিয়ার টু রিড অ্যান্ড রাইট, এটা একটা রিজন যে কারণে আমরা রিকারশন ব্যবহার করব। আর রিকারশনের যে অ্যাডভান্টেজ গুলো, আমি কিন্তু এখানে অ্যাডভান্টেজ বলতে চাইছি না, আমি এখানে বলছি যে আমার দরকার কেন। আর এছাড়া আমরা কোনো কমপ্লেক্স প্রবলেমকে আমরা ইজিলি সলভ করতে পারি। তাহলে ইজিলি সলভ এনি কমপ্লেক্স প্রবলেম, যদিও এটা আমাদের অবশ্যই এটা অ্যাডভান্টেজ বলেই আমরা হয়তো রিকারশন ব্যবহার করি, কিন্তু আমি এটাকে বলতে চাইছি এটা হচ্ছে আমাদের নিড। ওকে, যার জন্য আমরা কিন্তু রিকারশন ব্যবহার করব। তো এই হচ্ছে রিকারশনের কেন দরকার আমাদের, তার কারণটা আমরা দেখলাম। আবার এরপর তোমরা চলে আসবো যে রিকারশনে দেখো তোমার দুটো প্রপার্টিজ কিন্তু আমরা আগেই দেখে নিয়েছি, যে প্রপার্টিজ অফ রিকারশন দুটো প্রপার্টিজ ছিল। আমাদের বেস ক্রাইটেরিয়াটাকে মানতে হবে, বা একটা বেস ক্রাইটেরিয়া থাকবে যার উপরে বেস করে আমার ফাংশনটা বারবার কল করবে নিজেকে। আর নাম্বার 2 হচ্ছে যে আমার এখানে প্রসিডিওর বা ফাংশনগুলো নিজেকে কল করছে, সেটা কিন্তু ডিরেক্টলি হতে পারে কিংবা সেটা ইনডাইরেক্টলি হতে পারে। তো সেকেন্ড প্রপার্টি কিন্তু আমি সেটাই বলেছিলাম যে একটা ফাংশন নিজেকে কল করতে পারে, সেটা ডিরেক্টলি কল করতে পারে অথবা ইনডাইরেক্টলি কল করতে পারে। তো ইনডাইরেক্টলি কলটা কি সেটা আমরা কিন্তু বলবো যখন আমরা টাইপস অফ রিকারশন পড়বো। তো ডিফারেন্ট টাইপের রিকারশন আছে, সেটা আমরা পড়বো। দ্যাট ইজ আ হেড রিকারশন, টেল রিকারশন। ওকে, আমরা ডিরেক্ট রিকারশন, ইনডাইরেক্ট রিকারশন, কিছু আমরা কিন্তু টাইপস অফ রিকারশন আমরা সেটাকে পড়বো। এবার আমরা কিছু প্রবলেম সলভ করি বাই ইউজিং রিকারশন। ওকে, তো প্রবলেম 1, আমি ফার্স্ট প্রবলেম সলভ করব রিকারশন দিয়ে, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার। ওকে, ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার। তো একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করার জন্য আমরা তার একটা রিকার্সিভ প্রসিডিওর আমরা লেখার চেষ্টা করব, যে রিকার্সিভ প্রসিডিওর দিয়ে আমরা কোনো নাম্বারের ফ্যাক্টোরিয়াল আমরা বের করব, যেখানে কিন্তু আমি কোনো লুপের কনসেপ্ট ব্যবহার করব না। ওকে, মানে উইদাউট ইউজিং এনি টাইপ অফ লুপ বা এনি টাইপ অফ লুপিং কনস্ট্রাক্ট আমি কিন্তু একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল আমরা বের করতে পারি বাই ইউজিং রিকারশন। তো ফ্যাক্টোরিয়াল যে ফাংশনসটা অ্যাকচুয়ালি তার যে রিকারসিভ যে ডেফিনেশনস, আমি সেই ডেফিনেশনসটাকে একটু লেখার চেষ্টা করি যে ফ্যাক্টোরিয়াল ফাংশনের রিকারসিভ ডেফিনেশনটা কি রকম। না, ধরে নেওয়া যাক, ধরে নাও যদি আমি একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করছি, সাপোজ ধরো নাম্বারটা হচ্ছে n, তো ধরো নাও এনটার ভ্যালু তোমার ধরো হয়তো 0 আছে, ধরো না তুমি হয়তো 0 ইনপুট দিয়েছো কোনো ফ্যাক্টোরিয়াল প্রোগ্রামকে, তো 0 তো কোনো ফ্যাক্টোরিয়াল হয় না তার নর্মস ইউজ করে। তো 0 ফ্যাক্টর মানে কিন্তু আমরা 1 কনসিডার করতে পারি। তাহলে যদি nটা আমার 0 হয়, তাহলে তার যদি আমরা ফ্যাক্টোরিয়াল বের করি, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু, কিন্তু আমরা কিন্তু এখানে অ্যাজিউম করে নিচ্ছি তার ফ্যাক্টোরিয়াল তোমার ভ্যালু কিন্তু হচ্ছে 1। ওকে, তাহলে n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেফিনেশনস আমাদের ফ্যাক্টোরিয়াল ফাংশনের। আর যদি নাম্বার 2, যদি nটার ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, তখন সেক্ষেত্রে আমরা রিকারসিভ প্রসিডিওর মেনটেন করে আমরা কিভাবে তার রিকারশন তার আমরা ফ্যাক্টোরিয়ালটাকে ক্যালকুলেট করব। তখন আমাদের n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n ইনটু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। ওকে, n ইনটু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এই কনসেপ্টটা কি রকম আমি একটু বলার চেষ্টা করি, যে যদি nটার ভ্যালু যদি তোমার ধরো গ্রেটার দেন 0 বলা আছে, আমি তুমি কনসিডার করলাম যে nটার ভ্যালু তোমার ধরো হয়তো 3 বা ধরো হয়তো 4, n ইজ ইকুয়াল টু 4, আমি তার ফ্যাক্টোরিয়ালটাকে বের করব। তার জন্য আমাদের কি এখন কি রুলস আছে, n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো এখন 4 এর ফ্যাক্টোরিয়াল বের করছি, 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু, তাহলে দেখো n ইনটু আছে, তাহলে 4 ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে দেখো 3, তাহলে এটা যদি 4 হয় তাহলে 4 মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার দেখো তোমার দেখো 4 ইনটু, আবার দেখো তোমার 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে। তো 3 ফ্যাক্টোরিয়ালটাকে তুমি আবার তো ভাবতে পারো যেটা তোমার n ফ্যাক্টোরিয়াল, তাহলে আবার তুমি এই রুলসটাকে তুমি আবার অ্যাপ্লাই করো এখানে, সেম ফর্মুলা। তাহলে দেখো তোমার 4 ইনটু তো আছেই, তাহলে 4 ইনটু এখন দেখো 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে তার ফর্মুলা কি হবে না 3 ইনটু 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। দেখো এখানে বসাও 3 ইনটু 3 মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল, এটাকে তুমি ভেঙে কি পাচ্ছ না 4 ইনটু 3 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, আবার দেখো 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে তোমার n ফ্যাক্টোরিয়াল। তাহলে আবার তুমি এটাকে তুমি আবার পুট করো, এই ফর্মুলাটাকে আবার পুট করো, তখন দেখো কি আসছে না 4 ইনটু 3
ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল যদি তোমার হয় তাহলে 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে আমি এখন লিখছি দেখো 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল। আবার দেখো তুমি এখানে যদি 1 ফ্যাক্টোরিয়াল করো তখন কি হবে দেখো, আবার দেখো তার মানে 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে দেখো 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। আমরা কি প্রথম ডেফিনেশন কি বলা আছে না, যদি এনটা 0 হয় তখন তার ফ্যাক্টোরিয়াল করলে আমরা কি পাই ভ্যালু তার কাছ থেকে না 1 পাই। তাহলে এখন এই 0 ফ্যাক্টোরিয়াল জায়গায় আমরা 1 পুট করতে পারি, যেখানে এনটা এখানে 0, তাহলে দেখো 1 এখান থেকে পাচ্ছি, এখানে দেখো 1 আছে, তার আগে দেখো তোমার 2 আছে, তার আগে দেখো তোমার 3 আছে, তার আগে দেখো তোমার 4 আছে, আর এখন কি পেয়ে গেলাম দেখো পাচ্ছি 24 বাই ইউজিং দ্য রিকার্সিভ ডেফিনেশনস। তাহলে আমরা 4 এর ফ্যাক্টোরিয়াল বের করতে চেয়েছিলাম, আমি এখন পেলাম 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 24। তাহলে এটাই হচ্ছে আমাদের রিকার্সিভ ডেফিনেশনস অফ আ ফ্যাক্টোরিয়াল ফাংশনস বা অফ আ ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমরা এই কনসেপ্টটাকে যদি আমি ভাবি যে আমি সি দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করব, তো খুব সহজেই কিন্তু এটাকে আমরা সি দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। জাস্ট আমাকে এই দুটো ডেফিনেশনকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা সি এর ফাংশন কনসেপ্ট ব্যবহার করে আমরা কিন্তু খুব ইজিলি আমরা ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার আমরা ক্যালকুলেট করতে পারবো বা আমরা ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, তাহলে কিভাবে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করা হয় আমার এই রিকার্সিভ ডেফিনেশনসটা ফলো করে, তো সবাই বুঝতে পেরেছো? এই কোন সবার কাছে ক্লিয়ার হয়েছে? এতটুকু কোন সবার কাছে ক্লিয়ার কনসেপ্ট? এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? রিপ্লাই করো, এতদূর পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আমরা এই যে তোমার ডেফিনেশনটা দেখলাম রিকার্সিভ ফাংশনের ফর ফাইন্ডিং দ্য ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার, তো এটাকে ইউজ করে আমি একটা সি এর একটা ছোট্ট ফাংশন লিখবো, যেখানে আমি ওই ডেফিনেশনটাকে আমি ব্যবহার করবো, যে ওই ডেফিনেশন থেকে কি করে সি এর ফাংশনটা লেখা যায়, তো সেটা আমরা শিখবো। তার সঙ্গে আমরা সি এর একটা ফাংশনও দেখবো বা সি এর একটা প্রোগ্রামও আমরা দেখবো। ঠিক আছে, ধরে নেওয়া যাক আমি সি এর একটা প্রোগ্রাম দিয়ে এটাকে শুরু করি। ওকে, আমি তার সি দিয়ে তার সি ইমপ্লিমেন্টেশনস, ওকে, মানে সি দিয়ে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করছি ফ্যাক্টোরিয়াল প্রবলেমটাকে। যদিও এটা কিন্তু আমাদের ডিপ্লোমার একটা কনসেপ্ট, যেটা আমি এখন ডিসকাস করছি, সেটা কিন্তু আমাদের ডিপ্লোমাতে ছিল ডেটা স্ট্রাকচারে, তো বা সিতেও ছিল আমাদের, তো আমরা তাও আমরা পড়ছি। যাই হোক, ধরো না আমি এটাকে তোমার সি দিয়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। ধরো না এটা আমার ফার্স্ট হচ্ছে আমার হেডার ফাইল, এটা আমার হচ্ছে হেডার ফাইল ডিক্লারেশন। ওকে, আমরা সবাই জানি সেটা হেডার ফাইল ডিক্লারেশন করতে হয়, তাই না? আমি এখানে একটা হেডার ফাইল ডিক্লারেশন করছি, হ্যাজ ইনক্লুড html.h। দেন আমরা ফাংশনটাকে ডিফাইন করব। আমার তো ওখানে ফাংশন দিয়ে করতে হবে, আমি একটা ফাংশন দিলাম। ফাংশনটা তো রিটার্ন টাইপ রাখছি ইন্ট, কারণ দেখো আমি তো ইন্টিজার নাম্বারে আমরা ফ্যাক্টোরিয়াল বের করতে পারি, অথবা আমার ফাংশনটা তোমার নাম দিচ্ছি এবার ফ্যাক্ট বা ফ্যাক্টোরিয়াল নাম দিই, কোনো অসুবিধা নেই। তো আমার ফ্যাক্টোরিয়াল ফাংশনটা এখন একটা ইন টাইপের ভ্যালুকে রিটার্ন করবে, আর তার একটা প্যারামিটার তোমার রাখছি, তার নাম দিচ্ছি এন। ওকে, এনটা হচ্ছে তার প্যারামিটার। এই হচ্ছে আমার ফাংশনের, আমি ডেফিনেশনটাকে লেখার চেষ্টা করছি। ওকে, তো ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে ফাংশনের নাম, ইনটা হচ্ছে তার বাঁ দিকে যে ইনটা আছে সেটা হচ্ছে তোমার রিটার্ন টাইপ, আর ডান দিকে আমার উইদিন ফার্স্ট ব্র্যাকেটের মতো আছে তার প্যারামিটার। এবার আমি কি করছি দেখো, আমাদের ডেফিনেশন কি ছিল, যদি এনটা 0 হয় তাহলে তার ফ্যাক্টোরিয়াল হবে 1, তাই না? আমি দেখো ফার্স্টে তোমার চেক করে নিচ্ছি যে ইফ এন ডাবল ইকুয়ালস টু 0 কিনা, এভাবে চেক করতে হয় সিতে, তাই না? ডাবল ইকুয়ালস টু দিয়ে যদি এনটা ডাবল ইকুয়ালস টু 0 হয়, আমি তখন কি করছি না রিটার্ন 1 করে দিচ্ছি, তাই না? রিটার্ন 1, আমি তখন তাকে 1 রিটার্ন করে দেবো। দেখো তখন ফার্স্ট স্টেটমেন্ট ছিল আমার ডেফিনেশনে, ফ্যাক্টোরিয়াল ডেফিনেশনে। আর যদি না হয়, যদি এনটা আগে শুনে নাও, আগে শুনে নাও আকাশ, আগে শুনে নাও, তারপরে তোমার কোশ্চেন থাকলে তুমি করবো অবশ্যই। আগে দেখে নাও পুরো বিষয়টা। তাহলে যদি আমার এন যদি তোমার 0 সঙ্গে সমান হয় তখন রিটার্ন করছি 1, আর যদি এনটা গ্রেটার দেন 0 হয় তখন কি করেছি, তখন আমাকে কি করতে হবে দেখো না, এন ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস তখন কি হবে এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল করতে গেলে আমাকে তো আমার ফাংশনটাকে কল করতে হবে। আমি তখন দেখো কি করছি, আমি তখন এলস তোমার তখন লিখছি দেখো রিটার্ন, তখন দেখো লিখছি আমরা রিটার্ন এন ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ এন মাইনাস 1 দিস সেমিকোলন। এলসটাকে শেষ করে দিলাম, আমার ফাংশনটাকে স্টার্ট করেছি, দেখো ফাংশনটাকে এখানে শেষ করে দিলাম। আমার কিন্তু ফ্যাক্টোরিয়াল ফাংশন কিন্তু রিকার্সিভ ফাংশন ডিফাইন করা কমপ্লিট। এবার কি করে না রিকার্সিভ, এটা রিকার্সিভ ফাংশন কেমন করে হচ্ছে না,
আমি ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে ডিফাইন করতে গিয়ে আমি তার মধ্যেই দেখো আমি কল করেছি সেম নামের ফাংশনটাকে বাই ইউজিং দ্য প্যারামিটার n-1। তাহলে এটা আমার রিকার্সিভ ফাংশন। আমার তো বেস ক্রাইটেরিয়া কোথায় না, দেখো আমি কন্ডিশনস এর মধ্যে আমি দেখো কল করছি, আমি এলস এর মধ্যে কল করছি ফাংশনটাকে, আমার বেস ক্রাইটেরিয়া আছে। আর এখানে ফ্যাক্টোরিয়াল ফাংশন দেখো ডিরেক্টলি কল করছে ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে। তো দুটো প্রপার্টিজ কিন্তু আমার হোল্ড করে গেছে। আর আমি কিন্তু এখানে ফ্যাক্টোরিয়ালের যে ডেফিনেশনস আমি কিন্তু ফলো করেছি। ওকে, তো এই হচ্ছে কনসেপ্ট। এবার আমি দেখো মেন ফাংশন লিখছি, ইন্টিজার মেন বা ভয়েড মেন লিখতে পারতাম, ইন্ট মেন। আমি এখানে একটা ভ্যালু নিচ্ছি ইন্টিজার x ইজ ইকুয়াল টু 5, যেটাকে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারতাম। আমি এখানে একটা ভ্যালু নিচ্ছি x ইজ ইকুয়াল টু 5। আমি এবার দেখো আর একটা রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিলাম, রেজাল্ট। কারণ আমাকে তো ফ্যাক্টোরিয়াল ফাংশন তো আমাকে একটা ভ্যালুকে রিটার্ন করবে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করার পর, তাকে আমি ক্যাচ করবো কোথায় না এই রেজাল্টের মধ্যে। আমি তখন লিখছি ইন্ট রেজাল্ট ইকুয়ালস টু, আমি ফাংশনকে কল করছি, কারণ ফাংশনকে কল না করলে তো এক্সিকিউট হবে না। আমি দেখো কল করছি ফ্যাক্টোরিয়াল অফ এক্স, এক্স এর মধ্যে আমার 5 আছে। তাহলে এখন ফ্যাক্টোরিয়াল ফাংশনটা এখন কল হবে কার জন্য, 5 এর জন্য। তখন কিন্তু কন্ট্রোলটা আমার কিন্তু শিফট করবে এই ফ্যাক্টোরিয়াল ফাংশনের কাছে গিয়ে, যে এক্স এর ভ্যালু গিয়ে তোমার অ্যাসাইন হবে কোথায়, এন এর মধ্যে। কারণ এখানে এক্সটা হচ্ছে ফর্মাল প্যারামিটার, অ্যাকচুয়াল প্যারামিটার এক্স এক্স, আর এনটা হচ্ছে আমাদের ফর্মাল প্যারামিটার। এটা কিন্তু ফাংশন আমরা পড়তে গিয়ে আমরা সবাই তো জানি। তাহলে এবার আমি কি করছি, প্রিন্টএফ করে দিচ্ছি রেজাল্টটাকে। আমার ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট হয়ে যাওয়ার পর আমাকে ফ্যাক্টোরিয়াল ফাংশন তোমার যাকে রিটার্ন করবে যে ভ্যালুটা, দ্যাট ইজ মাই ফাইনাল ভ্যালু 120 ইন কেস অফ 5। তখন আমি কি করছি না, আমি তখন দেখো এখানে ডিসপ্লে করছি প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কমা দিয়ে রেজাল্ট। আমি তখন রেজাল্টটাকে তোমার ডিসপ্লে করে দিচ্ছি, সেমিক্লোন রিটার্ন 0, কারণ আমি এখানে ইন্ট মেন করেছি, আমাকে এটা রিটার্ন করতে হবে 0। তো আমি ওএস কে রিটার্ন করছি 0টাকে, দেন আমি মেনটাকে শেষ করলাম। তো এই হচ্ছে আমার ফ্যাক্টোরিয়াল ইমপ্লিমেন্টেশন। তাহলে এখন আমার প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট হবে অবভিয়াসলি আমার মেন ফাংশন থেকে। ফার্স্টে গিয়ে x ইজ ইকুয়াল টু 5 মেমোরিতে গেল, মেমোরিতে গিয়ে x এর জন্য 2 বাইট বা 4 বাইট একটা স্পেসকে রিজার্ভ করলো, তার মধ্যে কি স্টোর করলো না 5। তারপরে কি আছে নেক্সট স্টেটমেন্ট না, ইন্ট রেজাল্ট ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল অফ x। তখন কম্পাইলার দেখছে একটা ফাংশন কল উইথ দ্য প্যারামিটার x ইজ ইকুয়াল টু 5। তাহলে যখনই ফাংশন কল পায় কোনো কম্পাইলার, তখন কিন্তু কম্পাইলার সেই ফাংশনের কাছে কিন্তু কন্ট্রোলটাকে নিয়ে জাম্প করে। সে এখন কন্ট্রোল তোমার কিন্তু এখন জাম্প করছে আমার রেসপেক্টিভ ফাংশনের কাছে। এখন ফাংশনে কিন্তু কন্ট্রোলটা জাম্প করলো। জাম্প করার পর ফার্স্ট ম্যাচ করায় যে তুমি যে নামে ফাংশনটাকে কল করেছো আর তুমি যে নামে ডিফাইন করেছো সেই দুটো নাম কি সেম, তারা কি কেস, তার লোয়ার কেস বা আপার কেস সব কি ম্যাচ করছে, ম্যাচ করলো। আমি এখানে ফ্যাক্টোরিয়ালে তোমার এফটাকে স্মলে নিয়েছি, আমি যখন ডিফাইন করেছি তখন কিন্তু স্মলেই এফ নিয়েছি, আমার স্পেলিংটাও ঠিক আছে। তারপরে ম্যাচ করায় তুমি যখন কল করেছো তখন কতগুলো প্যারামিটার পাস করেছো না একটা এক্স, আর তুমি যখন ডিফাইন করেছো তুমি কতগুলো প্যারামিটার তুমি ডিফাইন করেছো, একটা, ম্যাচ করলো। এবার ম্যাচ করায় যে তুমি কি টাইপের প্যারামিটার পাস করেছো, দ্যাট ইজ আ ইন্টিজার। আর তুমি যখন ডিফাইন করেছো তখন তুমি কোন টাইপের প্যারামিটার তুমি ডিফাইন করেছো না ইন্টিজার। তো তিনটে জিনিস কিন্তু চেক হলো বা কম্পেয়ার হলো যে ফাংশন নেমের সাথে ফাংশন নামটা ম্যাচ করছে কিনা। নাম্বার 2 হচ্ছে যে তুমি কতগুলো প্যারামিটার পাস করেছো, নাম্বার অফ প্যারামিটার ম্যাচ করছে কিনা। আর তারপরে ম্যাচ করছে টাইপ অফ দ্য প্যারামিটার, যে তুমি কোন টাইপের প্যারামিটার পাস করেছো ফাংশন কল করার সময়, আর তুমি যখন ডিফাইন করেছো তখন তুমি কোন টাইপের প্যারামিটার তুমি ডিফাইন করেছো। তো এখন পুরোপুরি কিন্তু ম্যাচ করে গেল, তিনটে আমার যে কন্ডিশনস কিন্তু ম্যাচ করে গেল। এবার কিন্তু এই ফাংশনটা কিন্তু আবার ইনভোক হবে, মানে এক্সিকিউট হবে। তখন কি হবে না, এই এক্স এর ভ্যালু কি আছে 5, সেই ভ্যালু কিন্তু এখন কি এন এর মধ্যে কপি হচ্ছে এক্স এর ভ্যালু। তো এখন এনটা কিন্তু এখন ভ্যালু পেয়ে গেছে কত না 5 পেয়ে গেল। এবার ফাংশনের ভেতরে ঢুকছে কন্ট্রোল, এবার এক্সিকিউট হবে ফাংশনটা। ফার্স্ট তোমার ম্যাচ করছে যে 5 ডাবল ইকুয়ালস টু 0, কন্ডিশন ফলস, ইফের কাছে গেল না, ইফ থেকে বেরিয়ে চলে আসলো, এলস এর কাছে গেল। কি করছে না, রিটার্ন n ইনটু ফ্যাক্টোরিয়াল অফ n-1, nটা কত না 5, দিয়ে আবার দেখো তোমার ফ্যাক্টোরিয়াল, আবার তো ফাংশন কল করো রিকারশন, তো ফ্যাক্টোরিয়াল অফ 4। তাহলে আবার ফাংশন কল 4 এর জন্য, তাহলে আবার কিন্তু কন্ট্রোলটা কিন্তু তোমার ফাংশন থেকে কিন্তু আবার তোমার জাম্প করছে আবার এই ফাংশনের কাছে, তখন কিন্তু তোমার n তখন কিন্তু তোমার 4। আবার দেখো 4 ডাবল ইকুয়ালস টু 0, কন্ডিশন ফলস,
আবার এলসে গেল, তাহলে দেখো আবার n ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস ওয়ান, তাহলে 5 তো আমার ছিলই আগের বারে, তাহলে এখন 4 এর জন্য যখন কল হয়েছে তখন কি হবে না 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 3, 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 3, আবার ফাংশন কল 3 এর জন্য, আবার কিন্তু কন্ট্রোল তোমার শিফট করছে আবার ফ্যাক্টোরিয়াল ফাংশনের কাছে, তখন তোমার কি হচ্ছে, তখন তোমার n টা ভ্যালু কত না 3, ইফ এর কন্ডিশন ফলস, এলস এর কাছে আসলো, আসার পর কি হচ্ছে, আবার দেখো তোমার n ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 3 মাইনাস 1 মানে 2, তাই তো, তাহলে এখন তোমার nটা কত না 3, তাহলে দেখো 5 ইন্টু 4 তোমার হয়ে আছে, তাহলে এখন তোমার কি হচ্ছে না দেখো ফ্যাক্টোরিয়াল অফ 3 জন্য কি পাচ্ছি না 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 2, ফ্যাক্টোরিয়াল অফ 2, আবার দেখো ফাংশন কল, কার জন্য 2 এর জন্য আবার ফাংশন কল, তাহলে যখন 2 এর জন্য যখন আবার যখন ফাংশন কল হচ্ছে তখন কিন্তু কন্ট্রোল তোমার কিন্তু আবার জাম্প করবে আমার এই ফ্যাক্টোরিয়াল ফাংশনের কাছে, তাই না, আবার জাম্প করছে, তাহলে এখন তোমার nটা হচ্ছে তোমার 2, nটা হচ্ছে আবার 2, ইফ এর কন্ডিশনটা ফলস, এলস এ আসলো, আবার দেখো n ইনটু ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস 1, আবার দেখো কি হয়ে আছে না 5 4 3, তাহলে 5 ইনটু 4 ইনটু 3 ইনটু এখন এই ফ্যাক্টোরিয়াল 2 এর জন্য কি হবে না 2 ইনটু ফ্যাক্টোরিয়াল অফ 1, ফ্যাক্টোরিয়াল অফ 1, তাহলে আবার ফাংশন কল 1 এর জন্য, তাহলে আবার কন্ট্রোলটা জাম্প করছে n ইজ ইকুয়াল টু 1 কিন্তু আবার ফাংশনটা কল হচ্ছে, ইফ এর কন্ডিশন দেখো ফলস, কারণ 1 ডাবল ইকুয়ালস টু 0, কন্ডিশন ফলস, আবার এলস এ আসলো, তখন কি হচ্ছে না 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2, আর ফ্যাক্টোরিয়াল 1 এর জন্য আমরা কি পাচ্ছি না দেখো 1 ইনটু ফ্যাক্টোরিয়াল অফ 0, 1 ইনটু ফ্যাক্টোরিয়াল অফ 0, আবার ফাংশন কল 0 এর জন্য, ওকে, তা আবার গেল কন্ট্রোলটা তোমার, এখন তোমার কিন্তু n ইজ ইকুয়াল টু 0, এবার ইফ এর কন্ডিশন দেখো তোমার ট্রু হয়ে গেছে, তখন কি হচ্ছে রিটার্ন 1, তাহলে সেই 1টা কাকে রিটার্ন করবে না যেখান থেকে কলটা হয়েছে, তাহলে এখন এই ফ্যাক্টোরিয়াল 0 যে প্লেসটা ওখানে তোমার কিন্তু 1টা আসলো রিটার্ন, আর আগে আমরা কি পেয়েছি না 5 4 3 2 1 এর যদি গুণ করি আমাদের কি হয় 120, তাহলে আমাদের এই ভ্যালুটার কথা হচ্ছে 120, তারপর সেই 120 কে তোমার কিন্তু রিটার্ন করবে আমার এই ফাংশনটা, তাহলে এখন রিটার্ন 120, তাহলে এখন ফাংশন ফ্যাক্টোরিয়াল সে কিন্তু এখন 120 কে তোমাকে এখন কি করলো থ্রো করে দিল, আর তুমি তাকে ক্যাচ করছো কার মধ্যে না রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে, তাহলে এখন কিন্তু তোমার রেজাল্টের মধ্যে কি চলে এসেছে 120 চলে এসেছে ফর দা x ইজ ইকুয়াল টু 5, এবার কি করছে, এবার কন্ট্রোল তোমার কিন্তু আবার মেন প্রিন্টএফ পার্সেন্টেজ ডি রেজাল্ট তোমাকে এখন দেখাচ্ছে, আউটপুটে কত দেখাচ্ছে না তোমাকে দেখাচ্ছে 120, তোমার আউটপুট যদি স্ক্রিন হয় এটা তোমাকে দেখাচ্ছে 120, দিয়ে রিটার্ন 0, আমার মেন প্রোগ্রাম কিন্তু তোমার শেষ হয়ে গেল। তো আমি ফ্যাক্টোরিয়াল অফ নাম্বার বের করলাম, আমি দেখো কোথাও কিন্তু কোনো লুপ ব্যবহার করিনি, আমি ফাংশনের মধ্যে থেকে আমি দেখো সেম ফাংশনকে কল করেছি, আমার একটা বেস কন্ডিশনস আছে তারপরে বেস করে, আর আমি কতবার কল করছি না আমার যেমন নাম্বার হবে তার উপর ডিপেন্ড করবে কতবার কল হবে ফ্যাক্টোরিয়াল ফাংশনটা, আমি ডিরেক্টলি কল করেছি কিন্তু ফাংশনের ভেতরে ঢুকে আমি কিন্তু সেই ফাংশনটাকে আমি কিন্তু আবার কল করেছি বারবার, কিন্তু কতবার সেটা কিন্তু তাদের কিন্তু একটা কন্ডিশনস আমার আছে, ইফ আর এলস এর কন্ডিশন দিয়েছে, তো এটাকে বলা হয় বেস ক্রাইটেরিয়া। তাহলে আমরা সি এর ইমপ্লিমেন্টেশনও দেখলাম ফর ফাইন্ডিং দ্য ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার, ওকে, তো এটা যদি আমরা যদি রান করি কোডটাকে আমাদের কিন্তু ইজিলি রান করে যাবে, তো আমি এটাকে রান করে দেখাচ্ছি না কারণ টাইম নষ্ট হবে, তো তোমরা চাইলে এটাকে রান করে দেখতে পারো, আমার কোডটা কিন্তু খুব সাকসেসফুলি রান করবে বা কম্পাইল হবে সবকিছু হবে, ঠিক আছে, সবাই বুঝতে পারলে যে কি করে একটা ফ্যাক্টোরিয়াল ফাংশনের আমরা তার ইমপ্লিমেন্টেশন করলাম বা কি করে সলভ করলাম একটা ফ্যাক্টোরিয়াল ফাংশনসকে, সবার কাছে ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাহলে আমরা এবার এই ফ্যাক্টোরিয়াল ফাংশনের বা ফ্যাক্টোরিয়াল প্রবলেমটাকে সলভ করার জন্য আমি একটা অ্যালগরিদম দেখে নেবো, ছোট্ট করে একটা অ্যালগরিদম দেখে নেবো, যে অ্যালগরিদম ফর ফাইন্ডিং দ্য ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার, ওকে, অ্যালগরিদম ফর ফাইন্ডিং দ্য ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার, আমি তার একটা অ্যালগরিদম খুব শর্ট একটা অ্যালগরিদম তোমাকে দেখাবো, জাস্ট 4-5 লাইনের। ধরে নাও আমি ফ্যাক্টোরিয়াল একটা আমার প্রসিডিউরটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল, আমার প্রসিডিউর তোমার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল, তার দুটো প্যারামিটার আছে, একটা হচ্ছে ফ্যাক্ট, একটা ভেরিয়েবল, আর তার সঙ্গে আমি যার ফ্যাক্টোরিয়াল বের করব দ্যাট ইজ আ n ভেরিয়েবল, n, আমি n এর ফ্যাক্টোরিয়াল বের করব। তো এই প্রসিডিউরটা বা এই ফাংশনটা ক্যালকুলেট করবে n ফ্যাক্টোরিয়ালকে, আর সেই ভ্যালুটাকে তোমার যেটা তোমার রিটার্ন করবে তো তাকে তোমার ফ্যাক্টের মধ্যে স্টোর করবে, মানে ফ্যাক্টের মধ্যে আমার কিন্তু অ্যাকচুয়ালি থাকবে রেজাল্টটা, আমি n এর ফ্যাক্টোরিয়াল কিন্তু ক্যালকুলেট করতে যাচ্ছি। আমার স্টেপ নাম্বার 1, দেখো আমি যেভাবে তোমার দেখিয়েছিলাম ডেফিনেশনটা ফ্যাক্টোরিয়ালে, দেখো ফার্স্ট তোমার চেক করছি যে যদি ইফ n ইকুয়ালস টু 0, যদি n টা 0 হয় দেন সেট, আমি তখন সেট করছি যে ফ্যাক্ট ইজ ইকুয়াল টু 1 এন্ড রিটার্ন,
তাই তো করেছি আমরা, আমাদের প্রোগ্রাম, তোমার প্রোগ্রামও তাই করেছি, তাই না? অ্যান্ড রিটার্ন নাম্বার 2, সেকেন্ড স্টেপ। যদি তোমার না হয়, যদি তোমার n যদি তোমার 0 না হয়, যদি তোমার গ্রেটার দেন 0 হয়, তখন তোমাকে দেখো কল করছি আমরা, তখন তো আমি কিন্তু বারবার কল করছিলাম, কল ওই সেম ফাংশনকে কল করছি আমরা। তাহলে কল ফ্যাক্টোরিয়াল ফ্যাক্ট কমা n মাইনাস 1, তাই তো? আমি যখন তোমাকে কল করছি দেখো যে রিটার্ন n ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস 1, আমি ফ্যাক্ট কমা n মাইনাস 1 দিকে আমরা কল করেছি। আর থার্ড নাম্বার স্টেপে আমি এখানে লিখছি সেট ফ্যাক্ট ইজ ইকুয়াল টু ফ্যাক্ট স্টার n। ওকে, ফ্যাক্ট স্টার n, আমি ফ্যাক্টটাকে আমি n এর সঙ্গে মাল্টিপ্লাই করে আবার ফ্যাক্টের মধ্যে স্টোর করে দিচ্ছি। আর ফাইনালি তোমার কি করছি না, রিটার্ন, লাস্ট স্টেপে তোমার রিটার্ন করছি। কারণ কোনো প্রসিডিউর যখন তুমি ডিফাইন করবে অ্যাজ এ অ্যালগরিদম, তখন তোমার কিন্তু লাস্ট তোমাকে লিখতে হবে রিটার্ন। আর যখন তুমি কোনো একটা অ্যালগরিদম লিখবে, মানে অ্যালগরিদমের মতো করে, তখন তোমাকে লাস্ট লিখতে হবে এন্ড কিংবা এক্সিট। ওকে, এবং যেহেতু আমার এখানে ফ্যাক্টরিয়াল কিন্তু একটা প্রসিডিউর হিসেবে আমরা কিন্তু ট্রিট করেছি, তার জন্য কিন্তু লাস্টে আমি লিখেছি দেখো রিটার্ন লিখেছি। আর যদি তুমি স্টেপ 1 স্টেপ 2 করে একটা কোনো অ্যালগরিদম লিখতে কোনো একটা প্রবলেম, এটাও একটা অ্যালগরিদম, কিন্তু এটা প্রসিডিউর বেসে আমরা লিখেছি অ্যালগরিদমটাকে। ওকে, তো এটা হচ্ছে আমাদের সিম্পল একটা অ্যালগরিদম ফর ফাইন্ডিং দ্য ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার। তুমি এটা ফলো করতে পারো, বা আমি তোমার যেভাবে একটা প্রোগ্রামকে করেছি, ফ্যাক্টোরিয়াল যে প্রোগ্রাম আমি লিখেছি, তুমি এটাকে তুমি স্টেপ ওয়াইজ দেখাতে পারো, সেটা কোনো সমস্যা নেই। তুমি যেমন চাইবে তেমন কিন্তু তেমন করে তুমি তোমার নিজের মতো করে তুমি কিন্তু লিখতে পারো কোনো অ্যালগরিদমকে। এরকম নয় যে আমাকে বই যেটা আছে আমাকে ওটাই লিখতে হবে বা আমি ওটাই করবো, তা কিন্তু নয়। তুমি কিন্তু তুমি যেভাবে মানে তুমি বুঝতে পেরেছো কনসেপ্টটা, তুমি তোমার মতো করে তুমি কিন্তু এটাকে এক্সপ্লেন করবে বা তুমি এটাকে এলাবোরেট করবে বাই ইউজিং সাম স্টেপস। ওকে, আর অবশ্যই যে কোনো অ্যালগরিদম লেখার সময় আমার প্রথম স্টেপটা হয় স্টার্ট আর আমার লাস্ট স্টেপটা হয় এন্ড। তো এটা আমি এখানে ফলো করি যে আমি এখানে প্রসিডিউর লিখছি ফর ফাইন্ডিং দ্য ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার, ওকে, বাই ইউজিং রিকার্শন। তো এই হচ্ছে আমাদের অ্যালগরিদম ফ্যাক্টোরিয়াল প্রবলেমের জন্য। তো এবার আমরা নেক্সট যে প্রবলেমে আসবো, যেটাকে আমরা রিকার্শন দিয়ে আমরা সলভ করব। হ্যাঁ, এবার একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে দেখো আমি যে এই যে রিকার্শন দিয়ে তোমার যে ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বারটা বের করলাম, আমি তো প্রত্যেকবার দেখো তোমার 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 4, 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 3, তাহলে এর জন্য কিন্তু একটা ডেটা স্ট্রাকচারকে মেনটেন করা হয়, তার নাম হচ্ছে স্ট্যাক। সেটা কিন্তু আমরা আগেও শুনে এসেছি। তো আমাকে তাহলে স্ট্যাককে মেনটেন করা হয় কেন? দেখো প্রথমবার যখন 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ 4 যখন আসলো, তখন তোমার কিন্তু 5টাকে কিন্তু তোমার স্ট্যাকে স্টোর করেছে। তারপর কি আছে দেখো, স্টারটাকে স্টোর করা আছে। তারপর কি স্টোর আছে না, ফ্যাক্টোরিয়াল অফ 4। ঠিক আছে, আবার যখন তোমার ক্যালকুলেট যখন তোমার হচ্ছে ফ্যাক্টর অফ 4টা, তখন তোমার কিন্তু তোমার স্ট্যাকে কিন্তু আবার দেখো ডিফার করে যাচ্ছে। তখন দেখো 5 ইনটু তখন কি আসছে 4, তখন আবার দেখো ইনটু দিয়ে কি আসছে না, ফ্যাক্টোরিয়াল অফ 3, ফ্যাক্টোরিয়াল অফ 3। তো এভাবে কিন্তু তোমার স্ট্যাকটা আমার এক্সপ্যান্ড করছে। তাহলে একটা সময় পর গিয়ে আমার স্ট্যাকটা তোমার এরকম অবস্থায় থাকতে, দেখো আমার দেখো একটা ফুল স্ট্যাক যদি এখানে ড্র করি, আমার দেখো তোমার এই অবস্থা কিন্তু আসে। দেখো লাস্ট টাইমে গিয়ে না 5 ইনটু 4 ইনটু 3 ফর 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, ফর ফাইন্ডিং দ্য ফ্যাক্টোরিয়াল অফ 5। তারপর দেখো তোমার 2, তারপরে কি আসছে, স্টার দিয়ে আবার কি আসছে 1, আর 1 এর পর আবার কি আসছে না, আবার একটা 1 আসছে, বা তুমি এটাকে দিতে পারো না দিতে পারো, আবার একটা 1 আসছে। তাহলে আলটিমেট এই স্ট্যাকটাকে যদি আমরা ইভালিউট করি, আমরা স্ট্যাকে তো ইভালুয়েশন পড়েছি, ইভালিউট করি, তার মধ্যে কি হবে না, আমাদের কিন্তু ইভালুয়েশন হওয়ার পর কি হবে না, আমার স্ট্যাকের মধ্যে কিন্তু এখন টপে থাকবে কত, 120। তো এটা আমাদের অ্যান্সার। তার জন্য বলা হয় যে কোনো রিকার্শনকে ইমপ্লিমেন্ট করার জন্য আমার যে ডেটা স্ট্রাকচার ইউজ করা হয়, তার নাম হচ্ছে তোমার স্ট্যাক, তার নাম হচ্ছে স্ট্যাক। তো কেন স্ট্যাকটা কিভাবে ইউজ করা হচ্ছে সেটা আমরা দেখলাম। ওকে, তো মানে when we implement the recursion concept, we can use the concept of stack. ওকে, তো স্ট্যাকটা কিন্তু একটা কনসেপ্ট এখানে, যেখানে আমরা রিকার্শন থেকে আমরা সলভ করতে আমরা ব্যবহার করি স্ট্যাকের কনসেপ্ট। তো এবার আমরা চলে আসবো নেক্সট টাইপের প্রবলেমের কনসেপ্টে। তো যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে মানে তো টাইপস এর মধ্যে আমরা বলবো যে ডিফারেন্ট টাইপ অফ রিকার্শন, তার মধ্যে আমরা ডিরেক্ট, ইনডাইরেক্ট, আমরা হেড রিকার্শন, টেল রিকার্শনের কনসেপ্ট আমরা আসবো। তার আগে আমি একটা ছোট্ট কনসেপ্ট বলবো, সেটা হচ্ছে ফিবোনাকি সিরিজ, তাই না? তো আমরা সবাই কিন্তু নাম শুনেছি ফিবোনাকি সিরিজে, তাই তো? সবাই নাম শুনেছি, সবাই আমরা জানি ফিবোনাকি সিরিজের কনসেপ্ট। আমি জাস্ট এখানে ব্রিফ করবো একটু ফিবোনাকি সিরিজের কনসেপ্টটাকে, জাস্ট ব্রিফ করবো। হ্যাঁ স্যার, জানো, ঠিক আছে, আকাশ জানে। আর বাকিরা কে জানো ফিবোনাকি সিরিজের কনসেপ্ট? বাকিরা কে জানো? জানো, মৈত্রী জানো, আর জানি। ওকে, বাকিরা
বাকিটা একটু বলো, সবাই জানো ফিবোনাকি সিরিজের কনসেপ্টটা? হ্যাঁ স্যার জানি। গার্গিও জানে, বেশ। সুশোভন, শ্রিয়া, হ্যাঁ স্যার জানি। মৌমিতা, হ্যাঁ স্যার। ওকে, বেশ। তাহলে আমার বলতে খুব সুবিধা হবে রিকার্সে আমাদের ফিবোনাকি সিরিজটা জাস্ট ব্রিফ করবো একটু জাস্ট। তো ফিবোনাকি সিরিজের যে আমাদের যে দেখো সিরিজটা কিন্তু সবাই আমরা জানি, কিন্তু সিরিজের প্রত্যেকটা ভ্যালু কিভাবে আসে আমরা জানি। যে সিরিজে তোমার যে ভ্যালুগুলো আসে সেটা কিভাবে আসে আমরা জানি সবাই। হ্যাঁ স্যার। বেশ। তো আমার ফিবোনাকি সিরিজটা যদি আমি এন এর টার্মস পর্যন্ত যদি আমি লেখার চেষ্টা করি, তো ফিবোনাকি সিরিজের ফার্স্ট ভ্যালুটা হচ্ছে 0, সেটা আমরা সবাই জানি। আর তারপরের ভ্যালুটা তোমার হচ্ছে 1, এটা কিন্তু ফিক্সড। ওকে, ফার্স্ট ভ্যালু 0, সেকেন্ড ভ্যালু তোমার হচ্ছে 1। আর দেন তারপর থেকে তোমার যে ভ্যালুগুলো আসবে সেটা কিন্তু আগের প্রিভিয়াস দুটো ভ্যালুর, মানে লেটেস্ট প্রিভিয়াস দুটো ভ্যালুর কিন্তু তার সামেশন হবে, তাই না? এইভাবে কিন্তু সিরিজটা আমাদের কন্টিনিউ হয়, তাই তো? এইভাবে সিরিজটা আমাদের কন্টিনিউ হয় আপ টু nth টার্মস, আপ টু nth টার্মস। যদি আমি টার্মস বলি, যে nth টার্মস যদি আমি এখানে বলি, তাহলে দেখো এটা আমার তোমার দেখো 0 টার্মস, তাই না? এটা হচ্ছে তোমার ফিবোনাকি অফ 0 এর ভ্যালু কিন্তু 0, ফিবোনাকি অফ 1 এর ভ্যালু কিন্তু 1, ফিবোনাকি অফ 2 এর ভ্যালু কিন্তু তোমার 1, ঠিক আছে? তোমার 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা কিন্তু টার্মস বলছি, কিন্তু আমি এটা 7, এটা হচ্ছে 8, এভাবে কন্টিনিউ হচ্ছে, এটা কিন্তু আমার টার্মস। তাহলে আমরা এখানে একটা জাস্ট চেক আউট করব, যে তার মানে দেখো ফিবোনাকি অফ 4 যদি আমরা ক্যালকুলেট করি, এই পার্টিকুলার ইন্ডেক্স যদি আমরা ক্যালকুলেট করি, যে ফিব অফ বা ফিবোনাকি অফ 4 ইকুয়ালস টু কিন্তু আমাদের রেজাল্ট আসবে কত না 3 আসবে। তো সেটা কিভাবে পাওয়া যায়, তার জন্য আমরা ফিবোনাকি সিরিজে তোমার একটা ডেফিনেশনস দেখবো, যে ফিবোনাকি সিরিজে একটা ছোট ডেফিনেশনস দেখবো। কিরকম ডেফিনেশন না, ডেফিনেশনসটা হচ্ছে এরকম, যে যদি n is equal to যদি 0 হয়, or n is equal to যদি 1 হয়, তাহলে then fib of n is equal to n। এটাকে বুঝতে পারলে? তাহলে বলতে চাইলাম যে ধরে নাও n0 n1, তার মানে তখন তোমার কিন্তু fib of 0 is equal to 0, আর fib of 1 is equal to কিন্তু 1। ওকে, আমি কিন্তু তোমার এক লাইনে তোমার দেখালাম fib of n is equal to n। যদি n তোমার 0 হয় তাহলে তোমার fib of 0 is equal to 0, যদি n যদি তোমার 1 হয় তখন তোমার fib of 1 is equal to কিন্তু 1। ওকে, এটা হচ্ছে আমাদের ডেফিনেশনের ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্ট হচ্ছে যে যদি এন্টার ভ্যালু যদি তোমার 1 এর থেকে যদি তোমার গ্রেটার হয়, যদি বড় হয় 1 এর থেকে, তখন যদি আমরা ফিবোনাকি যদি ভ্যালু ক্যালকুলেট করতে চাই, তখন আমাদের ফিব অফ n ইজ ইকুয়াল টু সে যেটা হবে সেটা হচ্ছে দেখো রিকার্সিভ কল ফিব অফ n মাইনাস 1 প্লাস ফিব অফ n মাইনাস 2, ফিব অফ n মাইনাস 2। তো এটা হচ্ছে আমাদের মেন ডেফিনেশনস। দুটোর মধ্যে আমাকে কিন্তু ফলো করতে হবে এই ডেফিনেশনসটা, আর এটা আমাদের কাজে লাগবে। এটা আমাদের কিন্তু বেস কন্ডিশনস, যে n যখন 0 n যখন 1 তখন তো কিন্তু আমার ফিব অফ n ইজ ইকুয়াল টু কিন্তু n, অর্থাৎ ফিব অফ 0 মানে 0 আর ফিব অফ 1 মানে কিন্তু 1। দ্যাট ইজ মাই বেস কন্ডিশনস। এই বেস কন্ডিশনের উপরে বেস করে আমরা কিন্তু যে কোনো পার্টিকুলার ইন্ডেক্সের আমরা কিন্তু তার ফিব ভ্যালু বের করতে পারি। ওকে, তা কিন্তু আমরা ফিফথ ভ্যালু আমরা বের করতে পারি। তো আমি এখানে দেখাবো যে তার মানে যদি আমাদের এখন যদি সিরিজটা হয়, তাহলে অ্যাকচুয়ালি আমাদের ফিব অফ 4 মানে আমাদের 3 হওয়া উচিত বাই দ্য রিকার্সিভ ডেফিনেশন অফ ফিবোনাকি সিরিজ। তো আমি এখন ফিব অফ 4 ইজ ইকুয়াল টু 3 টা আমরা নিয়ে আসবো বাই ইউজিং এই ডেফিনেশনস অফ ফিবোনাকি সিরিজ। এই ডেফিনেশনটা ফলো করে আমরা ফিব অফ 4 ইজ ইকুয়াল টু 3 আমরা প্রুভ করবো, দেখাবো। ওকে, তো ফিব অফ 4 আমি ক্যালকুলেট করবো। ফিব অফ 4 ইজ ইকুয়াল টু আমাদের 3 আসবে, সেটা আমি ক্যালকুলেট করবো। তো ফিব অফ 4, তো এখন এনটা কিন্তু হচ্ছে আমাদের এনটা কিন্তু এখন 4, ফিব অফ 4 এনটা হচ্ছে 4। তো তার ডেফিনেশন কি না, ফিব অফ n মাইনাস 1 প্লাস ফিব অফ n মাইনাস 2, তাই না? যদি এনটা তোমার গ্রেটার দেন যদি তোমার 1 হয়, তখন তার ডেফিনেশনটা হচ্ছে ফিব অফ n ইজ ইকুয়াল টু ফিব অফ n মাইনাস 1 ইজ ইকুয়াল টু প্লাস ফিব অফ n মাইনাস 2। আমি সেটা তোমার এখানে পুট করছি জাস্ট। ফিব অফ n মাইনাস 1 মানে দেখো 4 আছে, তার মানে দেখো তোমার 3 হবে, তাই না? প্লাস ফিব অফ n মাইনাস 2 মানে 4 মাইনাস 2, তোমরা পাচ্ছি এখানে 2 পাচ্ছি। ওকে, আবার দেখো ফাংশন কল, কিন্তু দেখো আবার রিকার্সিভ ফাংশন কল, আবার দেখো তোমার কিন্তু ফিফ ফাংশন আবার কল হয়েছে 3 এর জন্য, আবার দেখো ফিফ ফাংশন কল হয়েছে 2 এর জন্য। তো রিকার্সিভ কল অবভিয়াসলি। তারপর দেখো ফিব অফ n মানে nটা এখন 3, আমি তাকে ভাঙতে পারি, আবার দেখো ভেঙে কি লিখছি না, ফিব অফ 2 প্লাস ফিব অফ 1, তাই না? ফিব অফ 1।
এবার ফিব অফ 2 কে ভাঙবো, আবার দেখো তোমার ফিব অফ n মাইনাস 1 প্লাস ফিব অফ n মাইনাস 2, আমি 2 কে ভেঙে কি পাচ্ছি না ফিব অফ 1 প্লাস ফিব অফ 0, তাই না? 2 মাইনাস 2 মানে 0, এটা পেলাম। তাহলে দেখো আবার কিন্তু কল, আবার দেখো তোমার 4 বার ফাংশন কল, ফিব অফ 2, ফিব অফ 1, ফিব অফ 1, আবার দেখো ফিব অফ 0। তাহলে ফিব অফ 2 মানে কি না ফিব অফ 1 প্লাস ফিব অফ 0, তাই না? আমি এটাকে ভাঙলাম এখন জাস্ট, আমি এবার পাশে ফিব অফ 1 টাকে ভাঙবো এবার। তো ফিব অফ 1 টাকে ভাঙলে কি পাই, আমার তো এনটা তো এখন 1, যদি এনটা 1 হয় তাহলে দেখো ফিব অফ 1 মানে কত 1, আমি তাহলে কিন্তু এখানে তোমার 1 টাকে আমরা এই জায়গায় কিন্তু আমরা 1 টাকে পুট করে দিচ্ছি প্লাস। আমি এবার ভাঙছি কাকে না ফিব অফ, আবার দেখো তো পাশে তোমার দেখো 1 আছে, আবার দেখো ফিব অফ মানে কি 1ই আসবে, 1 বসালাম প্লাস। এবার কি আছে ফিব অফ 0 আছে, তো ফিব অফ 0 মানে কত না 0, তাই না? ফিব অফ 0 মানে তোমার 0, আমি এখানে তোমার কি বোঝাচ্ছি এখানে দেখো 0 পুট করছি, ঠিক আছে? আর এবার দেখো তোমার কি আছে ফিব অফ 1 মানে 1 কি মানে কি 1, ফিব অফ 0 মানে কত না 0, আবার দেখো পাশে তোমার 1 প্লাস 1 প্লাস 0 মানে তোমার 2 লিখতে পারি, তাহলে কি পেয়ে গেলাম তাহলে দেখো 3 পেয়ে যাচ্ছে, তাই না? তাই তো বলেছিলাম যে ফিব অফ 4 ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি না 3 পাচ্ছি, দেখো তাই পেয়েছি আমরা আমাদের যেটা ছিল সিরিজটা। তো অ্যাকচুয়ালি কিন্তু আমরা যখন যদি কোনো ইটারেশন ব্যবহার না করি তাহলে কিন্তু আমাকে কিন্তু এরকম ভাবে আমাকে ফিব ভ্যালুগুলোকে ক্যালকুলেট করতে হয় প্রতিটা ইন্ডেক্সে বা প্রতিটা টার্মের জন্য, তারপর সেই প্রতিটা টার্মের রেসপেক্টে আমাকে কিন্তু ভ্যালুগুলোকে ডিসপ্লে করতে হয় বা ইউজিং ফিবোনাকি সিরিজ, তখন বলতে পারি যে হ্যাঁ আমার ফিবোনাকি সিরিজটা আমার ডিসপ্লে হয়েছে আপ টু nth টার্মস। ওকে, তো এই হচ্ছে আমার কিন্তু ফিবোনাকি সিরিজের আসল গল্প, যে আমরা এরকমভাবে কিন্তু আমরা ফিব ভ্যালু বের করতে পারি। তো সেম তুমি চেষ্টা করতে পারবে যে তুমি যদি ফিব অফ এ যদি তুমি ক্যালকুলেট করো তোমার কিন্তু 21 আসবে এই সেম ফর্মুলা দিয়ে বা সেম ডেফিনেশনস দিয়ে। তো আমি এই কনসেপ্টটার একটা ফাংশন লিখবো সি দিয়ে, আমি একটা সি দিয়ে একটা ফাংশন লিখবো। দেখো আমি ফাংশনে তোমার রিটার্ন টাইপ লিখছি ইন্ট, আর ফাংশনে তোমার নাম দিচ্ছি ফিব। আমি কার বের করবো ফিবোনাকি সিরিজ না ইন্টিজার এন, আমি এন এর ফিব ভ্যালু বের করবো, এনটা হচ্ছে আমার, আমি এন এর ফিব ভ্যালু বের করবো, ঠিক আছে? দেখো ফার্স্ট তোমার চেক করছি যে ইফ এন ডাবল ইকুয়ালস টু যদি 0 হয় লজিক্যাল অর দিলাম, ঠিক আছে? আমি এখানে লজিক্যাল অর না দিয়ে আমি সব এটাকে সেপারেট করে কন্ডিশনটাকে দিই, তাহলে আরো বেশি সুবিধা হবে। যদি এনটা 0 সঙ্গে যদি সমান হয় তখন কি করছি না রিটার্ন 0, রিটার্ন 0 করে দিলাম, কারণ ফিব অফ 0 মানে কি 0, আমি এখানে রিটার্ন 0 করে দিচ্ছি। আর এলসিফ এ তোমার চেক করছি যে এনটা কি 1 এর সঙ্গে সমান, যদি 1 এর সঙ্গে সমান হয় এনটা আমি তখন কি করছি রিটার্ন 1, কারণ ফিব অফ 1 মানে কি 1 করে দিলাম। আর না হলে যদি তোমার 0 না হয়, যদি তোমার 1 ও না হয় তখন কি করছি না তখন রিটার্ন করছি, তখন তোমার হচ্ছে রিটার্ন ফিব অফ n মাইনাস 1 প্লাস n মাইনাস ফিব অফ n মাইনাস 2, n মাইনাস 2, আমার কিন্তু গল্প শেষ, ব্র্যাকেটটাকে কিন্তু ক্লোজ করে দিলাম। আমার কিন্তু ফিবোনাকি যে রিকার্সিভ প্রসিডিউর আমার কিন্তু ডিফাইন করা হয়ে গেছে বাই ইউজিং দ্য ডেফিনেশন অফ ফিবোনাকি সিকোয়েন্স, আমি তো ইউজ করেছি। তাহলে এখানে কেন রিকার্সিভ ফাংশন, আমি দেখো ফিব ফাংশনের মধ্যে আবার দেখো কল করেছি ফিব ফাংশনকে, আবার দেখো কল করেছি ফিব ফাংশন, একবার n মাইনাস 1 এর জন্য একবার n মাইনাস 2 এর জন্য। ওকে, এবার দেখো মেন ফাংশন কিরকম হবে, মেন ইন্টিজার মেন, আমি তখন ফিব ভ্যালু বের করছি, জাস্ট একটা পার্টিকুলার কোনো ইন্ডেক্সের এগেইনস্ট আমরা ফিব ভ্যালু বের করছি। তুমি যদি 8 দাও, তুমি যদি n ইজ ইকুয়াল টু তুমি 8 দাও তোমাকে দেখাবে কিন্তু 21, যদি তুমি 4 দাও তোমাকে কিন্তু 3 দেখাবে, তুমি যদি 5 দাও তোমাকে 5 দেখাবে, তুমি 6 দাও তোমাকে 8 দেখাবে। ওকে, আমি তার পার্টিকুলার ভ্যালু এর কাছে আমি কিন্তু ফিবোনাকি সিরিজকে কিন্তু ডিসপ্লে করছি না এখন, আমি জাস্ট পার্টিকুলার ইন্ডেক্সে আমার ফিব ভ্যালুগুলোকে আমি ডিসপ্লে করছি, ঠিক আছে? তো ইন্ট মেন, আমি একটা ইন্টিজার একটা ভেরিয়েবল লিখছি x ইজ ইকুয়াল টু ধরে নাও 8, বা আমি ধরে নাও 4 নিচ্ছি, 4 আমি এবার কল করছি, আমি এটা রেজাল্টটাকে রাখার জন্য নিচ্ছি ইন্টিজার r ইকুয়ালস টু ফিব অফ x, ঠিক আছে? দিয়ে প্রিন্টএফ ফিব ভ্যালু ইকুয়ালস টু একটা মেসেজ ডিসপ্লে করছি, ফিব ভ্যালু ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, যে আমি 8টাকে ডিসপ্লে করেছি, মানে আমাকে 3 দেখাবে গো, আমাকে 3 দেখাবে, আমি তো 4 পাস করছি ফিবকে, তো 4 পাস করলে আমার তো 3 আসে, ফিব অফ 4 মানে তো 3, দিয়ে রিটার্ন 0 করে আমি মেনটাকে শেষ করে দিলাম, রিটার্ন 0 করে মেনটাকে আমি শেষ করে দিলাম। ভেরি গুড, আমার কিন্তু ফিব ভ্যালু বেরিয়ে গেল, আমার কিন্তু সিরিজ ডিসপ্লে হবে না এখানে,
এবার যদি আমরা চাই যে সিরিজটাকে ডিসপ্লে করব, যে আমি স্যার 4 দিয়েছি মানে আমি সিরিজটাকে দেখবো আপ টু 4th টার্ম পর্যন্ত, অর্থাৎ যদি আমি 4 দিই তাহলে আমাকে দেখাবে এই সিরিজটা আমাকে ডিসপ্লে করবে 0 1 1 2 3। যদি আমি এটা যদি চাইতাম তখন আমার দেখো এখানে কিন্তু এনটা হচ্ছে 4, তাই না? আমি তখন একটা ফর লুপ ব্যবহার করতাম যে ফর i is equal to 0 আর i less than or equals to n, আর সেই ফরের মধ্যে আমি কল করতাম ওই ফিব ফাংশনটাকে। একবার আমি কি তখন পাস করতাম ফিব অফ i, আমি তাহলে দেখো i যখন 0 তখন তোকে সে আমাকে 0 রিটার্ন করবে, তাকে আমি ডিসপ্লে করে দিলাম, প্রিন্ট করে দিলাম। i যখন 1 তখন সে আমাকে 1 রিটার্ন করবে, আমি 1টাকে ডিসপ্লে করে দিলাম। আমার i যখন 2 তখন সে আমাকে কিন্তু 1 রিটার্ন করবে, আমি 1টাকে ডিসপ্লে করে দিলাম। i যখন 3 তখন আমি সে আমাকে 2 রিটার্ন করছে, তাকে ডিসপ্লে করলাম। আর i যখন 4 তখন সে আমাকে 3 রিটার্ন করছে, আমি তাকে ডিসপ্লে করলাম। তাহলে এই কনসেপ্টটাকে আমার ফাংশন কিন্তু কোনো চেঞ্জ নেই, আমি চেঞ্জটা করবো কোথায় না, আমি মেনে চেঞ্জ করবো, আমার মেনটাকে আমি চেঞ্জ করব। তখন মেনটা কিরকম হবে না, তখন মেনটা হবে এরকম যে আমার এক্স তোমার তো 4 আছে, আমি তো না এই টার্মটা একদম ইউজার কাছে ইনপুট নিতে পারি যে এন্টার দ্য টার্মস, সে তোমাকে 4 দিতে পারে, 5 দিতে পারে, বা 10 15, সে যা খুশি দেখ না কেন। আমি ধরো ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু 4ই নিয়েছি, যে আমি 0 1 1 2 3 পর্যন্ত আমি ডিসপ্লে করব, ঠিক আছে? তখন দেখো আমার কোডটা কিরকম হবে না, আমি তখন কি করছি না, আমি তখন এখানে একটা ফর লুপ নিচ্ছি, ফর i is equal to 0, i less than or equals to x, i plus plus। তাহলে তোমার দেখো কি করছি, ইন্টিজার রেজাল্ট r ধরো, fib of i, ওকে, printf r, printf percentage d, আমি পার্সেন্টেজ তোমার d স্ল্যাশ t করে দিলাম ওই গ্যাপটা দেওয়ার জন্য, হ্যাঁ, 0 পরে গ্যাপ দিই, আবার 1, আবার গ্যাপ দিই, আবার 1, দেন এখানে তোমার 8টাকে ডিসপ্লে করছি, দিয়ে আমি এখানে 4টাকে শেষ করে দিলাম। তাহলে i যখন 0 তখন দেখো তোমার ফিব অফ 0 কল হবে, i যখন 1 তখন দেখো ফিব অফ 1 কল হবে, তাই না? i যখন 2 তখন দেখো ফিব অফ 2 কল হবে। তাহলে আলটিমেট আমাদের x এর ভ্যালু কত, 4 আছে, তাহলে i লেস দ্যান ইকুয়ালস টু আমি 4 করেছি, তাহলে আমার আপ টু তোমার 4 পর্যন্ত কল হবে, মানে ফিব অফ 4 পর্যন্ত লাস্ট কল হবে। তো প্রত্যেকবার কিন্তু আমার ফাংশন কল হচ্ছে, আমার রিকার্সিভ প্রসিডিউরের থ্রু দিয়ে আমাকে সে রিটার্ন করছে ভ্যালুটাকে, আমি তাকে এখানে ক্যাচ করছি মেন ফাংশনের মধ্যে, দিয়ে ক্যাচ করে ডিসপ্লে করে দিচ্ছি। তাহলে এবার আমাকে কিন্তু দেখাবে তোমার সিরিজটা এরকম ভাবে 0 1 1 2 আর তোমার হচ্ছে 3, এই সিরিজটা কিন্তু আমাকে দেখাবে। আমার কিন্তু এক্সটা হচ্ছে 4, ওকে, এটাকে তুমি বাদ দাও, তাহলে এই সিরিজটা কিন্তু আমার এখন আউটপুটে আসবে। এতক্ষণে কিন্তু এই আউটপুটটা আমরা পাবো, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু সি এর ইমপ্লিমেন্টেশন ফিবোনাকি সিরিজে। সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, এই পার্টটা ঠিক আছে। আমরা তো জানতাম সবাই ফিবোনাকি সিরিজ, কিন্তু আমরা এই পার্টটাকে দেখালাম যে কি করে ইমপ্লিমেন্ট করবো আমরা রিকার্সিভ ফাংশন দিয়ে। তোমাকে পরীক্ষায় বলতেই পারে যে রাইট আ সি প্রসিডিওর টু ইমপ্লিমেন্ট ফিবোনাকি সিরিজ, তখন তোমার কিন্তু এই সি এর এই প্রসিডিওরটা তোমাকে তখন লিখতে হবে, ওকে, বাই ইউজিং কোড। তোমাকে বলতেই পারে যে রাইট আ সি প্রসিডিওর ফর ইমপ্লিমেন্টিং দ্য ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার, রাইট আ সি প্রসিডিওর ফর ফাইন্ডিং দ্য জিসিডি অফ টু নাম্বারস, বলতেই পারে। তাহলে আমাকে কোনো রিকার্সিভ ডেফিনেশনস দেখে তার ফাংশনটা কিভাবে লিখতে হয় ওটা কিন্তু আমাকে জানতে হবে। আর ম্যাক্সিমাম ইন্টারভিউতে কিন্তু মানে তোমার ডিএসএল কোশ্চেন থাকে এরকমই, তোমাকে একটা কোনো তোমাকে প্রবলেম দিয়ে দেবে, দিয়ে বলবে যে এই প্রবলেমটা রিকার্সিভ ডেফিনেশনস কি হবে বা রিকার্সিভ ফাংশন কি হবে। যত প্রোডাক্ট বেস যত কোম্পানি আছে সবাই কিন্তু ডিএস থেকে কিন্তু কোশ্চেন করে, ম্যাক্সিমাম প্রোডাক্ট বেস কোম্পানি। অতএব মানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে গেলে কিন্তু ডিএস এর কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকতে হবে। যদি ভাবো যে আমাকে ভালো কোনো কোম্পানিতে জব করতে হবে, তাহলে কিন্তু ডিএস এর কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে, ওকে। কারণ অ্যাকচুয়ালি কিন্তু লজিক বিল্ডিং ক্যাপাবিলিটি কিন্তু আমাদের ডিএস থেকে আসে, ওকে। তো ডিএস যে ভালো জানবে সে কিন্তু মানে কোম্পানিতে কিন্তু ভালো এস্টাবলিশ হতে পারবে, যার কনসেপ্ট ডিএস এ ক্লিয়ার, ওকে। যাই হোক, তো আমরা ফিবোনাকি সিকোয়েন্সটা আমরা দেখলাম যে ফিবোনাকি সিকোয়েন্স কিভাবে কাজ করে। এবার চলে আসবো আরেকটা অন্যরকম টাইপের ফাংশনে, তাকে আমরা ইমপ্লিমেন্ট করবো, তার ডেফিনেশনস দেখবো, তার ইমপ্লিমেন্টেশন দেখবো, সবকিছু দেখবো, তার প্রোগ্রাম দেখবো। সেই ফাংশন তোমার নাম হচ্ছে অ্যাকনমেন্ট ফাংশন। এটা আমরা আগের ক্লাসও আমি বলেছি, এই ক্লাসও আমরা বলছি। এই ফাংশনটা সবাই একটু দেখো, ওকে। অ্যাকনমেন্ট ফাংশন, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, অ্যাকনমেন্ট ফাংশন, ঠিক আছে। চলো
অ্যাকনমেন্ট ফাংশন। তো অ্যাকনমেন্ট ফাংশন কি বলছে আমরা ফার্স্ট একটু দেখে নিই, কারণ এই ফাংশনে তো আবার দুটো প্যারামিটার থাকে বা দুটো আর্গুমেন্ট থাকে, আর যে আর্গুমেন্ট গুলো অবশ্যই আমার নন নেগেটিভ ইন্টিজার্স। ওকে, তো আর অ্যাকরমেন্ট ফাংশনটা অবশ্যই আমার ম্যাথমেটিশিয়ান অ্যাকরমেন্ট, তার নামানুসারে নামটা হয়েছে অ্যাকরমেন্ট ফাংশন। যাই হোক, তো কার নাম থেকে এসছে আমার অত জানা দরকার নেই। তো নামটা হচ্ছে অ্যাকরমেন্ট ফাংশন, যার দুটো আর্গুমেন্ট আছে, যার টু আর্গুমেন্ট আছে। আর এই যে তোমার দুটো যে আর্গুমেন্ট আছে, সেই দুটো কিন্তু আর্গুমেন্ট অবশ্যই হচ্ছে আমার নন নেগেটিভ ইন্টিজার্স। ওকে, এটা কিন্তু নেগেটিভ হতে পারবে না। হ্যাঁ, এটা কিন্তু নন নেগেটিভ ইন্টিজার্স। এটা আমাদের জাস্ট অ্যাজাম্পশনস। হ্যাঁ, নন নেগেটিভ বা রেস্ট্রিকশনস বলতে পারো, নন নেগেটিভ ইন্টিজার্স হতে হবে। এবার অ্যাকরমেন্ট ফাংশনের ডেফিনেশনসটা আমরা পড়বো, তারপরে আমরা প্রবলেম সলভ করব, দেন আমরা তার রিকার্সিভ ডেফিনেশনস দেখবো, মানে রিকার্সিভ তার ইমপ্লিমেন্টেশন দেখবো। তো অ্যাকরমেন্ট ফাংশন বলছে তার তোমার দুটো ইন্টিজার্স আছে, আর্গুমেন্ট আছে। আমি একটা আর্গুমেন্ট তোমার নাম দিচ্ছি এম, আর একটা আর্গুমেন্ট তোমার নাম দিচ্ছি এন। এম আর এন তোমার হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার্স। তো ডেফিনেশনের ফার্স্ট পার্ট, যদি m ইকুয়ালস টু যদি 0 হয়, দেন, আর অ্যাকরমেন্ট ফাংশন তোমার রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল এ দিয়ে। হ্যাঁ, এরকম ভাবে লেখা হয়। হ্যাঁ, যেখানে তোমার দুটো প্যারামিটার m, n, এরকম দেখতে হয় অ্যাকরমেন্ট ফাংশনটা, a of mn। ওকে, যদি m টা 0 হয়, দেন a of m, n ইকুয়ালস টু n প্লাস 1। বোঝো, ধরো হয়তো তোমার ধরো দুটো আর্গুমেন্ট আছে, ধরো হয়তো তোমার ধরো এমটা হয়তো 0,1। সাপোজ ধরো তুমি হয়তো a of 0,1 তুমি ভ্যালুটা ফাইন্ড করতে চাইছো। তো আবার দেখো ফার্স্ট কন্ডিশন দেখো তোমার স্যাটিসফাই করছে না, এমটা 0, তারপর এটা তো m, এটা তো n, তো এমটা 0, তাহলে অতএব এখন a of 0,1 is equal to n plus 1 তো বলে দেওয়াই আছে, তো এনটা কত 1, তাহলে 1 plus 1 মানে কি, তাহলে তোমার 2টা হয়ে গেল অ্যান্সার। ওকে, এটা আমার ফার্স্ট ডেফিনেশন, মানে ডেফিনেশনের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে, যদি যদি m নট ইকুয়ালস টু 0 হয়, যদি m টা নট ইকুয়ালস টু 0 হয়, বাট কিন্তু n যদি তোমার 0 হয়, তাহলে কি হবে, দেন তখন আমার অ্যাকরমেন্ট ফাংশনটা কি হবে না, a m, n ইকুয়ালস টু আবার রিকার্সিভ ফাংশন কল a of m minus 1, 1। আবার কিন্তু ফাংশন কল এমটাকে তোমার এক ডিক্রিমেন্ট করে a of m minus 1, 1। ওকে, আমার সেকেন্ড পার্ট ডেফিনেশনে আমি এক্সাম্পল দেখাবো, খুব ইজি, খুব বেসিক, মানে মোটেই টাফ নয়, আর তার ইমপ্লিমেন্টেশন বাই ইউজিং সি কিন্তু আরো বেশি ইজি। ওকে, থার্ড ফাংশন, থার্ড স্টেটমেন্টটা হচ্ছে যে যদি m নট ইকুয়ালস টু 0 and যেহেতু and আছে, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবে, সেই লজিক্যাল এন্ড এর কনসেপ্ট। হ্যাঁ, n নট ইকুয়ালস টু যদি তোমার 0 হয়, মানে দুটো কিন্তু ট্রু হতে হবে। n টাকে 0 না হল, মানে n টা তোমার 0 হবে না, n টা কিন্তু তোমার 0 হবে না, and আছে কিন্তু মাঝখানে, অর কিন্তু বলা নেই। দেন a of m, n ইকুয়ালস টু, তখন অ্যাকরমেন্ট ফাংশনটা হচ্ছে এরকম যে a of m minus 1, আবার দেখো নেস্টেড ফাংশন কল a of m, n minus 1। এই তিনটে স্টেটমেন্ট কিন্তু মনে রাখতে হবে যদি আমরা অ্যাকরমেন্ট ফাংশন দিয়ে কোনো যদি আমরা কোনো অ্যাকরমেন্ট ভ্যালু বের করতে চাই টু নন নেগেটিভ ইন্টিজার্স এর, তাহলে কিন্তু আমাকে এই তিনটে স্টেটমেন্ট কিন্তু আমাকে মনে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা করতে পারবো না। তোমাকে পরীক্ষা আসতে পারে যে ডিফাইন অ্যাকরমেন্ট ফাংশন বা রাইট ডাউন দ্য রিকার্সিভ ডেফিনেশন অফ অ্যাকরমেন্ট ফাংশন, আর বাই ইউজিং অ্যাকরমেন্ট ফাংশন to solve the value, find the value of a of 1,3, a of 1,4 বা a of 2,4, এটা কিন্তু তোমাকে ভ্যালু তোমাকে ফাইন্ড আউট করতে দেবে। তখন তোমার কিন্তু এই ডেফিনেশনের পার্ট তোমার কিন্তু দরকার, তোমার কিন্তু জানতে হবে, এটাকে তোমার মাথার মধ্যে রাখতে হবে। তাহলে এখন এই প্রবলেমটার হেল্প নিয়ে, মানে এই ডেফিনেশনসটার হেল্প নিয়ে আমি একটা প্রবলেমকে সলভ করব বাই ইউজিং দ্য ডেফিনেশন অফ অ্যাকরমেন্ট ফাংশন। আমি একটা প্রবলেমকে সলভ করব, যে problem 1, by using recursive definition of Ackermann function, find the
value of a of 1 comma 3. ওকে, find the value of a of 1 comma 3 আমরা এটা ফাইন্ড আউট করব। ওকে, চলো আমরা a of 1 comma 3 টা আমরা ফাইন্ড আউট করব, যেখানে 1 টা হচ্ছে m আর 3 টা হচ্ছে তোমার n। ওকে, আমরা বুঝতেই পারছি দেখে যে m, n এই ফর্মেটে থাকে আমাদের প্যারামিটার গুলো বা আর্গুমেন্ট গুলো। তো আমি এখন সলভ করব a of 1 comma 3। আমাকে ফার্স্টে দেখতে হবে যে এখানে m টা হচ্ছে 1 আর n টা হচ্ছে 3। তো আমার এই তিনটের মধ্যে কোন কন্ডিশনটা তোমার স্যাটিসফাই করছে? 1 2 3 এর মধ্যে তোমার কোনটা স্যাটিসফাই করছে বলো আমাকে, কোনটা করছে? তিনটের মধ্যে কোনটা করছে স্যাটিসফাই বলো? নাম্বারটা 3 নাম্বারটা, যেখানে m টা হচ্ছে নট ইকুয়ালস টু 0 আর n টা হচ্ছে নট ইকুয়ালস টু 0। তো এখানে m টা 1 n টা 3 অবশ্যই। তো আমাদের এখন তার মানে তখন কি হয়, কি লিখতে পারি? তখন আমাকে এটা লিখতে হবে, তাই না? এটা লিখতে হবে আমাকে, কিন্তু তাও লিখছি আমি। দেখো a of m minus 1, তাহলে দেখো 1 minus 1 করে কি হয়? 0 0 কমা, আবার দেখো ভেতরে আবার দেখো নেস্টেড ফাংশন কল, কিন্তু a of m কমা m টা হচ্ছে 1 আর n minus 1, তাহলে 3 minus 1 কত? 2। ওকে, এটা পেলাম, ঠিক আছে। নেক্সট আবার দেখো এবার তুমি ভেতরের ফাংশন কলটাকে এবার সলভ করো, a of 1 comma 2, তাহলে আবার দেখো m টা নট ইকুয়ালস টু 0, n টা নট ইকুয়ালস টু 0। তোমাদের কিন্তু আবার 3 নাম্বার, থার্ড যে আমার ডেফিনেশনস মানে থার্ড পার্ট। তাহলে আবার তুমি এখানে লেখো a of 0 কমা, এবার দেখো তুমি কিন্তু এই ফাংশনটাকে তুমি কিন্তু ভাঙছো। ওকে, তাহলে দেখো তোমার আবার দেখো ওই ফাংশনটাকে ভাঙার জন্য তোমাকে এটা লিখতে হচ্ছে, লিখতে হচ্ছে না a of m minus 1, তাই তো? তাহলে m টা কত এখানে? 1, তাহলে 0 1 minus 1 করে 0 কমা a of m কমা m টা হচ্ছে 1 আর n minus 1, তাহলে 2 minus 1 করে কত আসছে? না 1 আসছে। ওকে, এটা গেল। এবার আমি বাইরের ব্র্যাকেটটাকে শেষ করব, এটা আমার দাও শেষ হলো, বুঝতে পারলে এটা? ওকে, এবার দেখো a of 1 comma 1, a of 1 comma 1, আবার কিন্তু m not equals to 0, n not equals to 0। কোথাও যদি ভুল করে আমাকে বলবে। তাহলে a of 0 comma a of 0 comma, আবার দেখো আমি ভাঙছি কিন্তু এটাকে ভাঙছি। হ্যাঁ, এবার ওইটাকে ভাঙার জন্য আমি আরেকটা, আমাকে আবার এটা তোমার ইউজ করতে হচ্ছে, এটাকে আমি আবার ইউজ করবো। আমি দেখো লিখছি, দেখো a of m minus 1, মানে দেখো 0 হয়ে গেল, কমা a of m কমা 1 কমা n minus 1, মানে দেখো আবার 0। ওকে, এটা আমার কমপ্লিট হলো, এটা আমার কমপ্লিট হলো। আমি এই পার্টটাকে কিন্তু ভেঙেছি, এটা আমার কমপ্লিট হলো। আমি দেখো বাইরে এবার তোমার এই ব্র্যাকেটটাকে আবার শেষ করছি, ইয়েলো কালারের যে ব্র্যাকেটটাকে শেষ করছি দেখো। ওকে, আমি তারপরে এটাকে শেষ করবো এবার, ঠিক আছে? আমি ঠিক করেছি, এতক্ষণ পর্যন্ত ঠিক করেছি আমি সব কিন্তু রিকার্সিভ কল, বারবার কিন্তু কল হচ্ছে। এবার দেখো তোমার কি আসছে, a of 0 কমা, আমি এবার তোমার ভিতর থেকে কিন্তু এবার সলভ করতে আসবো। a of 0 কমা a of 0 কমা, এবার আমাকে বলো যে এটা ভ্যালু কত, এটা ভ্যালু কত বলো, এটা কোনটা দিয়ে যাবে বলো তো? a of 1 comma 0 কোনটা হবে? ডেফিনেশন কোনটা হবে? a of 1 comma 0 2, তাই তো? 2 যদি 2 হয় তাহলে কি হবে না a of m minus 1 comma 1, তাহলে a of m minus 1, তাহলে তোমার 0 হয়ে গেল কমা 1, তাই তো? এটা হলো। আবার তো আসছি a of 0 comma a of 0 comma a of 0 comma, এবার এটা বলো আমার কি আসবে বলো, কোনটা আসবে? m দেখো 0 হয়ে গেছে কিন্তু এখন, তাহলে কোনটা হবে? n plus 1, তাহলে n এর ভ্যালু কত এখানে? 1, তাহলে কি পাচ্ছি এখন? 2 হয়ে গেল, তাই তো? দেখো একটা স্টেপ কিন্তু কমে গেল আমাদের। হ্যাঁ, ঠিক আছে, এখানে একটা ব্র্যাকেট হবে। এবার দেখো আবার চলে আসছি a of 0 comma a of 0 comma a of 0 comma 2, a of 0 comma 2 কি আসবে? কি হবে? তাহলে 3 হবে, কারণ m টা 0 আছে, তাহলে n plus 1 হবে। তাহলে n plus 1 হলে কি হয়? 2 plus 1, মানে তোমার কথা আসছে 3 আসছে, 3 পেলাম। ওকে, ভেরি গুড, 3 পেলাম। এবার দেখো a of 0 comma a of 0 comma 3 কি আসবে? m টা 0, তাহলে n plus 1 4 আসবে, তাই না? 4 আসবে, বেশ। এবার দেখো a of 0 comma 4 কি আসবে?
4 n প্লাস 1 তার মানে হচ্ছে 4 প্লাস 1 মানে হচ্ছে 5। বোঝা গেল কনসেপ্টটা? সবাই বুঝতে পারলে যে তাহলে কি বলতে পারি এখন a of 1, 3 equals to কত না 5। দেখো সবাই রিপ্লাই করো বুঝতে পারলে কিনা, সবাই রিপ্লাই করো বুঝতে পারলে কিনা। হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? কিছুই না, কিন্তু একটু জাস্ট মাথা ঠান্ডা রেখে করতে হবে। আমার কঠিন তো কিছুই নয়। আমার এই 1 2 3 যে তিনটে ডেফিনেশন আছে, তিনটে যে তোমার পার্ট আছে ডেফিনেশনের, এই তিনটে পার্ট আমাকে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। কিন্তু ডেফিনেশনস তো, তাই না? ডেফিনেশন তো বুঝে আমরা কাজটা করলাম, কিন্তু ডেফিনেশন তো আমাকে মনে রাখতে হবে। এবার যদি আমাকে বলে যে এটার একটা রিকার্সিভ প্রসিডিওর লেখো সি দিয়ে, যেহেতু তোমার যে ডেফিনেশনসটা এটা তোমার একটা রিকার্সিভ প্রসিডিওর লেখো সি দিয়ে, আমরা পারবো লিখতে? পারবো লিখতে? কে পারবে লিখতে? এটা এই ডেফিনেশনটা রিকার্সিভ প্রসিডিওর কে লিখতে পারবে সি দিয়ে? জাস্ট প্রসিডিওরটা বা ফাংশনটা। হ্যাঁ স্যার পারবো। পারবে? তা কিছুই তো এখন নেই, কিন্তু আমাকে জাস্ট প্রসিডিওরটার মধ্যে দুটো প্যারামিটার হবে বা ফাংশন দুটো প্যারামিটার, দুটো আর্গুমেন্ট থাকছে বা দুটো প্যারামিটার থাকছে m, n। আমার তিনটে তোমার একটা ইফের মধ্যে তোমার যদি কন্ডিশনটা দেবো, দেন রিটার্ন করবো এটা। আবার তোমার এলস এর মধ্যে তোমার কন্ডিশন হচ্ছে f not equals to 0, আর তার সঙ্গে তোমার দেখো বাট n ডবল n equals to 0। ওকে, আমি এখানে তোমার ধরো and দিয়ে বা অর দিয়ে, এটাকে আমাকে অর দিয়ে দিতে হবে, না and দিয়ে দেবো কারণ বাট বলা আছে। তখন রিটার্ন করবো a of m minus 1, 1। আর এলস থেকে তোমার রিটার্ন করবো a of m minus 1, a of m, n minus 1। আমি দেখাই লিখে, ওকে আমি লিখে দেখাই দাও, খুব ইজি, কিন্তু কিছুই নেই। জাস্ট তোমাকে ডেফিনেশন যদি মনে রাখো, তুমি যে কোনো রিকার্সিভ ফাংশন তুমি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবে সি দিয়ে, ওকে, বা সি এর ফাংশন কনসেপ্ট দিয়ে। দেখো ফাংশন তোমার হচ্ছে, আমি তোমার এখানে দেখো রিটার্ন করছি, সরি আমি ইন টাইপ একটা ভ্যালু রিটার্ন করবো, তাই না? আমার তো ইন টাইপের ভ্যালু যাচ্ছে রিটার্ন ফাইনালি। ইন্ট আমি ফাংশন তোমার নাম দিলাম এ, ওকে। আমার দেখো দুটো নন নেগেটিভ ইন্টিজার্স, দেখো ইন্টিজার এম, ইন্টিজার এন, ওকে। দুটো নন নেগেটিভ ইন্টিজার, তোমার দুটো প্যারামিটার হলো। আমি দেখো দেখো লিখছি, দেখো কিছুই নেই, দেখো খুব ইজি কনসেপ্ট। দেখো ফার্স্ট স্টেটমেন্ট, আমার ডেফিনেশনের ফার্স্ট স্টেটমেন্ট যে ইফ m ইকুয়ালস টু যদি 0 হয়, দেন a of m, n is equal to m plus 1। তখন তো কি লিখছি যে ইফ m ডাবল ইকুয়ালস টু যদি 0 হয়, দেন রিটার্ন a of রিটার্ন n plus 1 বলা আছে, n plus 1 হবে তখন, তো রিটার্ন n plus 1 সেমিকোলন। ইফটা কমপ্লিট হয়ে গেল, আমার স্টেটমেন্ট 1টা কমপ্লিট। এলসিফ তারপর কি বলা আছে তোমার স্টেটমেন্ট 2 কে বলা আছে না m if m not equals to 0, তাহলে m not equals to 0 লজিক্যাল and, ওকে, m not equals to 0 and n double equals to 0, তাই তো? যদি হয় এটা, দেন রিটার্ন কি বলা আছে না রিটার্ন a of m minus 1, 1, রিটার্ন a of m minus 1, 1 কমপ্লিট সেমিকোলন। এলসিফটা কমপ্লিট হলো, তোমার স্টেটমেন্ট কিন্তু কমপ্লিট। এবার লাস্ট স্টেটমেন্ট এলস কি লিখছি, রিটার্ন কি বলা আছে না a of m minus 1, a of m, n minus 1 সেমিকোলন। এলস শেষ করে দাও, ফাংশনটাকে শেষ করে দাও। দেখো এটা আমার ডেফিনেশনে তোমার স্টেটমেন্ট 1টা, আমার ডেফিনেশন তোমার স্টেটমেন্ট 1, এলসিএম এর তোমার কি করেছি, এটা হচ্ছে ডেফিনেশন আমাদের স্টেটমেন্ট 2। দেখো কিছুই টাফ ব্যাপার নয়। আর এটা হচ্ছে আমার ডেফিনেশনে তোমার স্টেটমেন্ট 3। আমি রিকার্সিভ ডেফিনেশন তোকে বলে দিচ্ছি, ও কাজ করুক, তুমি কাজ করবে না। আমি অ্যাকাউন্টমেন্ট ফাংশন অফ 1, 3 আমি ক্যালকুলেট করলাম ম্যানুয়ালি, তো আমি প্রোগ্রাম লিখে দেবো তার জন্য। আমার প্রোগ্রামটা ক্যালকুলেট করবে ওই বেস ক্রাইটেরিয়া ধরে বা ওই কন্ডিশনস ধরে, ও ক্যালকুলেট করুক, ঠিক আছে? তোমার কিন্তু কাজ কমপ্লিট। এবার তুমি মেন ফাংশন লিখবে, তুমি মেন থেকে তুমি m আর n কে ইনপুট নাও ইউজারের থেকে, বা তুমি ডিফাইন করে দাও m আর n কে ইন্টিজার মেন, তার মধ্যে দেখো তোমার দেখো ইন্টিজার, আর তুমি ধরো 1, 3 তোমার তোমার ধরা দরকার নেই, তুমি এখন ডিরেক্ট তুমি লিখে দাও প্রিন্টএফ, তুমি একবারে প্রিন্টএফ তুমি কল করো প্রিন্টএফ %d a of
1,3 সেমিকোলন রিটার্ন 0 দিয়ে মেনটাকে শেষ করে দাও। তোমার কিন্তু আউটপুট আসবে, কত এসছে আমাদের আউটপুটে 5 লিখে আউটপুট আসবে, করে দেখবে, রান করি, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যাকরম্যান ফাংশন। খুব ইজি একটা কনসেপ্ট, কিন্তু আমাকে স্টেটমেন্ট আমাকে মনে রাখতে হবে, 3টে স্টেটমেন্ট আমাকে অবভিয়াসলি আমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, বোঝা গেল সবার? সব বোঝা গেল? হ্যাঁ স্যার। বাকিটা একটু বলো, একটু রিপ্লাই করো, সবাই বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আমরা চলে আসবো। তো আমি তোমাকে কয়েকটা প্রবলেম তোমাদেরকে মানে বলছি, সেটা একটু রিকার্শন দিয়ে একটু দেখে রাখবে। নাম্বার, তারপরে হচ্ছে তোমার জিসিটি অফ 2 নাম্বারস। ওকে, সমস্ত প্রবলেমই তোমার তো রিকার্শন দিয়ে করা যায়, তো একটু তোমরা একটু দেখে রাখবে। জিসিটি অফ 2 নাম্বারস, ওকে, পাওয়ার অফ আ নাম্বার, ওকে, পাওয়ার অফ আ নাম্বার। ঠিক আছে, একটু ভালো করে দেখে রাখবে। এবার আমরা চলে আসবো যেটা, সেটা হচ্ছে যে ডিরেক্ট রিকার্শন এন্ড টাইপস অফ রিকার্শন। ঠিক আছে, খুব সংক্ষেপে আমরা বলবো টাইপস অফ রিকার্শন। আমি এখানে কোনো কোড ইউজ করব না, আমি এখানে সিউডো কোড ইউজ করে আমি টাইপস অফ রিকার্শনের কনসেপ্ট আমি দেখাবো। ওকে, আমি এখানে সিউডো কোড ব্যবহার করব, আমি কোনো এমনি কোনো কোড ব্যবহার করব না, আমি জাস্ট সিউডো কোড ব্যবহার করে কাজটাকে আমি দেখাবো। ডিরেক্ট রিকার্শন আর হচ্ছে ইনডাইরেক্ট রিকার্শন। আমি টাইপসের মধ্যে তোমার প্রথমেই আসবো আমরা ডিরেক্ট রিকার্শনের কনসেপ্টে। আমরা এতক্ষণ পর্যন্ত তোমার যে প্রোগ্রামগুলো দেখছিলাম না রিকার্শন দিয়ে, সব কিন্তু ডিরেক্ট রিকার্শন, মানে আমি ফাংশনের মধ্যে কিন্তু ফাংশনটাকে কল করেছি ডিরেক্টলি। ধরে নাও আমার এখানে ধরে নাও এ একটা ফাংশন, এ একটা ফাংশনকে ধরে ডিফাইন করেছো তুমি, তার মধ্যে তুমি এ কেই আবার কল করেছো কিছু বেস ক্রাইটেরিয়া বা কিছু কন্ডিশনের হেল্প নিয়ে, দ্যাট ইজ কল ডিরেক্ট রিকার্শন। ওকে, তা তোমার কোড, তার মধ্যে তুমি সেম কোডের মধ্যে তুমি বা সেম ফাংশনের মধ্যে তুমি কিন্তু আবার সেম ফাংশনকে তুমি কল করেছো, দ্যাট ইজ কল্ড ডিরেক্ট রিকার্শন। তাহলে এ ফাংশন is called direct recursive function if it calls the same function inside the function definition, তখন তাকে বলা হচ্ছে ডিরেক্ট রিকার্শন। আর যদি আমরা আসি ইনডাইরেক্ট রিকার্শনের কনসেপ্টে, ধরো নাও এরকম ব্যাপারটা ইনডাইরেক্ট রিকার্শন। ইনডাইরেক্ট রিকার্শন কেমন ধরনের দেখতে হবে না, ধরে নাও তোমার এ একটা ফাংশন আছে, এ ফাংশন ধরো তাতে কিছু কোড আছে, সে ধরো হয়তো বি ফাংশনকে কল করেছে, তাহলে এটা তো রিকার্শন নয়, কারণ এ বি কে কল করছে, তো রিকার্শন কোনোভাবেই হতে পারে না। কারণ রিকার্শন হতে গেলে তোমার সেম ফাংশনকে কল করবে। তোমার বিটা তোমার ধরো ডিফাইন করা আছে, এরকমভাবে বি ফাংশন ডিফাইন করা আছে, বি ফাংশন কিন্তু এখন কল করছে এ কে কল করছে, আর তোমাদের কিছু কোড আছে। দেখো এ ডাকছে বি কে, আবার বি ডাকছে এ কে, তার মানে আলটিমেট তো এটাই তো একেই ডাকছে ইনডাইরেক্টলি, তাই না? এ একে তোমার ডাইরেক্ট ডাকতে পারতো, তখন তাকে আমি ডিরেক্ট রিকার্শন বলতাম, কিন্তু এ এখন বি কে ডাকছে, আবার বি এখন এ কে ডাকছে, তার মানে এ কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু একেই ডাকছে, তাই না? বলতে পারি তো ইয়েস অর নো? এটা আমরা বলতে পারি তো? হ্যাঁ স্যার। তো এটাকে বলা হয় ইনডাইরেক্ট রিকার্শন। ওকে, নাম্বার 3 আর তোমার রিকার্শনের কনসেপ্ট বলবো, তার নাম হচ্ছে টেল রিকার্শন। ওকে, টেল রিকার্শন। ওকে, তো টেল মানে তোমার হচ্ছে লেজ, তাই না? টেল মানে হচ্ছে লেজ। ওকে, তো লেজ দেখবে সবাই একটু পিছন দিকে থাকে, তাই না? সমস্ত পশু বা তাদের লেজ থাকে, তোমার তো পিছন দিকে থাকে লেজ। তো এখানে তোমার টেলের কনসেপ্টটা হচ্ছে তখন বলছে যে একটা কোনো ফাংশনের মধ্যে, একটা কোনো রিকার্সিভ ফাংশন ধরে নাও, রিকার্সিভ ফাংশন সাধারণত এ একটা রিকার্সিভ ফাংশন, এটা রিকার্সিভ ফাংশন। তার ধরো তোমার ধরো পর্যন্ত অনেক কোড আছে, অনেক কোড লিখেছো, যে তুমি ধরো আমার ফাংশনটাকে তুমি আবার শেষ করতে যাচ্ছ, তখন তুমি ওই ফাংশনটাকে আবার কল করেছো, তখন এটাকে বলা হয় টেল রিকার্শন। কেন না, আমার ফাংশন ডেফিনেশনের লাস্ট স্টেটমেন্টে বা লাস্ট লাইনে যদি আমি সেম ফাংশনকে যদি আমি আবার কল করি, তখন তাকে বলা হয় টেল রিকার্শন। তাহলে আমার রিকার্সিভ ফাংশনের যে কলটা, সেটা হচ্ছে আমাদের লাস্ট এক্সিকিউটেবল স্টেটমেন্ট অফ আ রিকার্সিভ ফাংশন।
তাহলে আমার কিন্তু এই লাইনটা তোমার কিন্তু লাস্ট এক্সিকিউটেবল স্টেটমেন্ট আমার এই ফাংশনের মধ্যে, দ্যাট ইজ আ টেল রিকারশন, তাহলে কিন্তু নামটা হচ্ছে টেল। ওকে, আর যদি বলতাম হেড রিকারশন, তার রিভার্স কনসেপ্ট, হেড রিকারশন তার রিভার্স কনসেপ্ট। আমাদের রিকার্সিভ ফাংশন ধরে নেওয়া হতো, এই একটা ফাংশন রিকার্সিভ ফাংশন, তোমার ধরে নেওয়া হতো প্রথমেই তুমি ফাংশন কল করেছো, প্রথমে তুমি রিকার্সিভ ফাংশন কল করেছো, তারপর তোমার পড়ে আছে বাকি, দ্যাট ইজ কল্ড হেড রিকারশন। ওকে, তো দেয়ার আর 4 টাইপস অফ রিকারশন: ডিরেক্ট, ইনডাইরেক্ট, হেড এন্ড টেল। ওকে, আমরা বুঝতে পেরেছি সবাই যে 4 রকম টাইপের রিকারশন অ্যাকচুয়ালি তারা ডিফার করছে কোথায়। সবাই কল করছে নিজেকে কল করছে, কিন্তু কিভাবে কল করছে তার ওয়ে অফ কলিং বা তার স্টাইল অফ কলিংটা কিন্তু ডিফারেন্ট। তো তার জন্য কিন্তু আমরা এটাকে তোমার ডিফারেন্সিয়েট করতে পারি বা টাইপ ক্যাটাগরিতে আমরা ডিভাইড করতে পারি যে 4 টাইপের আমাদের রিকারশন আছে। ঠিক আছে, লাস্ট কনসেপ্টে আসবো, সেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন রিকারশন এন্ড ইটারেশন। ডিফারেন্স বিটুইন রিকারশন এন্ড ইটারেশনস। ইটারেশন বলতে আমরা বুঝি লুপিং কনস্ট্রাক্ট বা লুপকে আমরা ইটারেশন বলে জানি। আর আমরা আজকে রিকারশন পড়লাম, আমরা দেখতে পেয়েছি যে আমরা ফ্যাক্টোরিয়াল, ফিবোনাকি সিরিজের মতন প্রবলেমকে আমরা কোনো লুপ ব্যবহার না করে ফেললাম, শুধুমাত্র রিকারশনের কনসেপ্ট ব্যবহার করে। তো আমি এখানে বলতে পারি যে আমার রিকারশনে যেমন বেস কন্ডিশনস থাকে, সেরকম লুপের ক্ষেত্রে কিন্তু আমাদের কন্ডিশনস থাকে, তাই না? ফর i is equal to 0, i less than equals to 10i plus plus। তো রিকারশনে আমাদের বেস কন্ডিশনস থাকছে, আর আমাদের ইটারেশন তো কিন্তু একটা বেস কন্ডিশনস থাকে, একটা কন্ডিশনস থাকে। তো কন্ডিশন যখন মানে ফলস হয়, তখন কিন্তু লুপটা আমার টার্মিনেট করে, তাই না? আর ইন কেস অফ রিকারশন, আমার বেস কেস যখন তোমার ট্রু হয়, তখন কিন্তু আমার টার্মিনেট করে আমাদের রিকারশনের ক্ষেত্রে। আমি রিকারশন কনসেপ্টকে ব্যবহার করতে গেলে আমাদের ফাংশন কনসেপ্ট জানতে হবে, কিন্তু ইটারেশন জানতে গেলে কিন্তু ফাংশন না জানলেও চলবে। থার্ড ডিফারেন্স, যে যেহেতু রিকারশনটাকে আমরা ইমপ্লিমেন্ট করি স্ট্যাক দিয়ে, তো স্ট্যাক কিন্তু একটা মেমোরি, স্ট্যাক মেমোরি হয়। তো স্ট্যাক মেমোরির জন্য কিন্তু আমাদের উই নিড সাম এক্সট্রা স্পেস। তো যে এক্সট্রা স্পেসটা কিন্তু আমার ইটারেশন দিয়ে কোনো প্রবলেমকে সলভ করলে কিন্তু সেই এক্সট্রা স্পেসটা আমাদের দরকার লাগে না। নাম্বার 4, যে রিকারশন দিয়ে কোনো প্রবলেমকে সলভ করলে আমার কিন্তু কোডের সাইজটা আমাদের স্মলার হয়, স্মলার কোড সাইজ। আর যদি আমরা কোনো প্রবলেম যদি সলভ করি তোমার ইটারেশন দিয়ে, আমার কিন্তু কোডটা তোমার কিন্তু বড় হয়, সো লার্জার কোড সাইজ। তো এই 4টে ডিফারেন্স আমরা এখানে বলতে পারি। আমি রিকারশনের এক্সাম্পল দিতে পারি। আমি রিকারশনের টাইপ বলবো হেড, টেল, ডিরেক্ট, ইনডাইরেক্ট। আমরা ইটারেশনের টাইপ বলবো ফর লুপ, হোয়াইল লুপ বা ডু হোয়াইল লুপ ইন কেস অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি রিকারশনের একটা এক্সাম্পল দিতে পারবো ফ্যাক্টরিয়াল অফ নাম্বার, আর সেই ফ্যাক্টরিয়াল অফ নাম্বারটাকে আমরা ইটারেশন দিয়ে একটা এক্সাম্পল দেখাতে পারবো যে ফর i is equal to 0, i less than equals to n i plus plus, না fact is equal to fact star n, fact star i। তো ফ্যাক্টটাকে ডিসপ্লে করলাম ফর লুপের পরে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রিকারশন এন্ড ইটারেশনস। আর অনেক ডিফারেন্স হয়, আর অনেক ডিফারেন্স বলা যেতে পারে এখান থেকে, রিকারশন ভার্সেস ইটারেশনের কনসেপ্ট। ঠিক আছে, তো এবার আমরা দেখবো যে রিকারশনের অ্যাপ্লিকেশনস কোথায়। তো কিছু প্রবলেমকে সলভ করতে গেলে তো রিকারশন আমরা ব্যবহার করেছি, তো আজকে আমরা পড়বো যে অ্যাপ্লিকেশনস অফ রিকারশন। তো যেগুলো আমাদের অ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি, সেটা আমাদের কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনস বলতে পারি আমরা। তো আমি এখানে কয়েকটা অ্যাপ্লিকেশনের কথা বলবো। তো ফার্স্ট হচ্ছে আমি আপনাকে এমফাসিস করছিলাম যে ট্রি অ্যান্ড গ্রাফ ট্রাভার্সাল, তাই না? ট্রি অ্যান্ড গ্রাফ ট্রাভার্সাল, এরকম প্রচুর অ্যাপ্লিকেশনস আছে রিকারশনের ক্ষেত্রে। নাম্বার 2 আমরা বলতে পারি যে ডিফারেন্ট টাইপের শর্টিং যে অ্যালগরিদম গুলো আছে না, তো প্রত্যেকটা অ্যালগরিদমকে কিন্তু আমরা তোমার রিকারশন দিয়ে সলভ করতে পারি। শর্টিং অ্যালগরিদমস সলভ করতে আমরা রিকারশন ব্যবহার করি। আর এছাড়া ফ্যাক্টোরিয়াল, ফিবোনাকি সিরিজ তো আছে, ব্যাক ট্র্যাকিং কিছু অ্যালগরিদম থাকে যাকে কিন্তু আমরা খুব সহজে আমরা রিকারশন দিয়ে সলভ করতে পারি, ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদম। তো আমরা ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদম করবে অ্যাডভান্স অ্যালগরিদম সাবজেক্টে, কিন্তু ডিফারেন্ট টাইপের ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদম আছে, ওটা তোমরা পড়বে অ্যাডভান্স অ্যালগরিদম সাবজেক্টের মধ্যে, বা অ্যালগরিদম একটা সাবজেক্ট তোমাদের থাকবে 4th সেমিস্টার। তবে এখানে অত ডিটেলসে যাচ্ছি না। এছাড়া আমরা ডিফারেন্ট টাইপের অ্যালগরিদম তোমার ধরো প্রোগ্রামিং তোমার অ্যাপ্রোচ, মানে ডিভাইড এন্ড কনকিউর অ্যাপ্রোচ, যেমন কুইক শর্ট ফলো করে,
ডিভাইড অ্যান্ড কনকিউর অ্যালগোরিদম। তো ডিভাইড অ্যান্ড কনকিউর অ্যালগোরিদমে সে তোমার কিন্তু ইউজ করে রিকার্শনের কনসেপ্ট। তুমি ধরো বাইনারি সার্চ ধরে নাও, আমাদের ফার্স্ট ইয়ারটাকে তোমার ডিভাইড করতে হয় দুটো পার্টে, তারপর তোমার মিড ক্যালকুলেশন করতে হয়, তাই না? আমরা জানি সেটা। তো সেখানে কিন্তু আমরা রিকার্শন দিয়ে আমরা কোনো প্রবলেমকে আমরা খুব সহজেই আমরা সলভ করতে পারি। আর নাম্বার 4 হচ্ছে যে আমরা মেমোরাইজেশনের পারপাসে আমরা কিন্তু রিকার্শনকে ব্যবহার করতে পারি। কারণ দেখো, মেমোরাইজেশন কিন্তু একটা টেকনিক যেটা কিন্তু আমাদের শর্টিং এর ক্ষেত্রে আমাদের কোনো রেজাল্টকে তোমার স্টোর করতে কিন্তু মানে কাজে লাগে। যে আমার ধরুন একটা ফাংশন কল করছি, তো আমি জানি না যে আমার আগের প্রিভিয়াস কি ভ্যালু আছে যার উপরে হয়তো আমার কাজ করবে। তো মেমোরাইজেশন কিন্তু আমরা রিকার্শন ফাংশন দিয়ে আমরা খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারি বা আমি খুব সহজে কম্পিউট করতে পারি। তো সেখানে কিন্তু আমাদের সাব প্রবলেমের যে রেজাল্ট গুলো আমরা কিন্তু খুব সহজে স্টোর করে রাখতে পারি। তো দিস আর দ্য ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস অফ রিকার্শন। তো তুমি বলতে পারো যে লিঙ্ক লিস্ট বা আদার্স প্রবলেম সলভ করতেও কিন্তু আমরা রিকার্সিভ বা রিকার্শনটাকে আমরা ব্যবহার করতে পারি। এছাড়া আমরা টাওয়ার অফ হ্যানির মতো একটা কমপ্লেক্স প্রবলেম আমরা সলভ করতে পারি রিকার্শন দিয়ে। ওকে, তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের দুটো প্রপার্টিজ রয়েছে রিকার্শনের। একটা হচ্ছে দেয়ার মাস্ট বি সাম বেস ক্রাইটেরিয়া ইন হুইচ আ ফাংশন কল ইটসেলফ। আর নাম্বার 2 পড়লাম যে একটা ফাংশন সে নিজেকে কল করতে পারে বারবার ঠিকই, কিন্তু সেটা সেই কলটা হতে পারে ডিরেক্ট বা হতে পারে ইনডাইরেক্ট। ওকে, আর আমরা ডিফারেন্ট টাইপের রিকার্সিভ অ্যালগোরিদম পড়েছি। তো টাওয়ার অফ হ্যানিং তো আমরা বলেছি, টাওয়ার অফ হ্যানিং আমাদের অলরেডি আমার রেকর্ডটা শেয়ার করা আছে, তোমরা একটু দেখে নেবে। ফিবোনাকি সিরিজ আমরা দেখলাম, আমরা ফ্যাক্টরিয়াল দেখলাম, অ্যাকরবেন্ট দেখলাম। তো ইভেন তোমরা কুইক শর্ট, মার্জ শর্ট সব কিছু রিকার্শন দিয়ে সলভ করা যায়। ওকে, তো দ্যাট ইজ আ সামারি অফ রিকার্শন। তো আমরা রিকার্শনে আমরা আজকে এই পর্যন্তই আমরা পড়লাম। তো অলমোস্ট আমাদের রিকার্শন কমপ্লিট। তো শুধুমাত্র তোমরা টাওয়ার অফ হ্যানিংটা তোমরা একটু জাস্ট দেখে নেবে আমার রেকর্ডিং থেকে, তাহলে কিন্তু রিকার্শন থেকে যা কোশ্চেন আসবে তো সেগুলোকে করতে পারবে। আর আমি যে প্রবলেমগুলোকে বলছিলাম যে জিসিডি বা পাওয়ার অফ আ নাম্বার, তো সেটাকে কিন্তু সবাই একটু দেখে রাখবে। আর রেকমেন্ড ফাংশন দিয়ে কিছু প্রবলেম তোমরা প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু পরীক্ষার সময় করাটা খুব ডিফিকাল্ট হবে। একটু প্র্যাকটিস করতে হবে প্রবলেমগুলোকে। ঠিক আছে, কোনো কোশ্চেন তোমাদের?